সংবিধান সংস্কার নিয়ে যখন কমিশন হলো, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যে সেখানে আমার মতামতটা যেন প্রতিফলিত হয়। হ্যাঁ, আমার একটা মতামত থাকে, সেটা কতটুকু গ্রহণযোগ্য হলো কি হলো না, কিন্তু আমি চেয়েছি যে গণতান্ত্রিক অধিকারটা প্রতিষ্ঠা যেন হয়, আমার মতামত যেন থাকে সেখানে। এই যে আমরা নিজেরাই অনেক সময় নিজেদের কাদারিং করে রাখছি মসজিদ মাদ্রাসায়, যে আমার মতামত শুধু মসজিদ আর মাদ্রাসা বা হুজুর কেন্দ্রিকই থাকবে, এর হ্যাঁ। বাইরে আমি রাষ্ট্রীয় কোনো মানে জেনারেল কোনো বিষয়ে আমি মতামত আমার গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, এবং আমরা যখন প্রথম একটা আত্মপ্রকাশ অনুষ্ঠান করলাম, সেখানেও আমরা প্রত্যেকটা কমিশনে একজন হলেও একটা আলেম প্রতিনিধি রাখার জন্য আমরা দাবি করেছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গরিবের পডকাস্টে আজকে আমরা আসছি হচ্ছে ধানমন্ডি লেকে। পিছনে দেখা যাচ্ছে, আর বেশি কিছু দেখেন না, অল্প কিছু দেখেন। এখানে আমাদের সঙ্গে যিনি আছে মাওলানা রিদওয়ান হাসান। মাওলানা রিদওয়ান হাসানকে আপনারা মাওলানা হিসেবে চিনবেন, কিন্তু আসলে তার যে পরিচয়, আমি মনে করি যে উনি একটা একটা যুগের একটা পথ প্রদর্শক। সেটা কেন, সেটা আমি একটু পরে বলবো। তাকে যখন আমি প্রশ্ন করব, উত্তরের সঙ্গে আপনারা পেয়ে যাবেন যে কেন, যে নতুন একটা নতুন একটা যুগের সূচনা হয়েছে তার মাধ্যমে। সেটা তো মাওলানা রিদওয়ান হাসান যাত্রাবাড়ি যে বড় মাদ্রাসা জামিয়া মাদানিয়া, জামিয়া ইসলামিয়া জামিয়া ইসলামিয়া দারুল মাদানিয়া, অর্থাৎ বড় মাদ্রাসা, যেটা ঢাকার সবচেয়ে বড় মাদ্রাসা, সেই মাদ্রাসার শিক্ষক, মুহাদ্দিস ইত্যাদি, এবং অনলাইন অ্যাক্টিভিস্ট, রাজনীতিবিদ, সাধারণ আলেম সমাজের আহ্বায়ক। তো মাওলানা রিদওয়ান হাসান, আপনার দেশের বাড়ি কই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রিদওয়ান হাসান। গরিবের পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমার দেশের বাড়ি হলো রংপুর, আর রংপুরের মানুষ মাটির মানুষ। আচ্ছা। এটা খুবই প্রসিদ্ধ একটা কথা, মাটির মানুষ হয়, এবং দেশের গঙ্গা কবলিত মানুষ বলতে যে জনগোষ্ঠীকে বোঝায় সেটা রংপুরের মানুষ প্রতিনিধিত্ব করে। রংপুরের কোন থানায় আপনার উপজেলা? মিঠাপুকুর থানা। মিঠাপুকুর, আচ্ছা, সেখান থেকে আপনি আসছেন। রংপুর তো আমার যাওয়া হয়েছে। রংপুর, আপনি যেটা বললেন যে আসলে আমি জীবনে যেটা দেখছি, বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হয়ে, উত্তরবঙ্গের মানুষ যারা, এরা আসলেই মাটির মানুষ। আর দক্ষিণবঙ্গের যারা, তারা একটু চালাক চতুর, একটু খুব ক্লেভার এবং খুবই অন্যরকম। কিন্তু ওই এলাকার মানুষরা এরকম না, চালাক চতুর না, এরকম না, চালাক চতুর, কিন্তু তাদের মধ্যে এই মানে গ্র্যাব করার যে একটা সেটা নাই। এই যে আসলে এটার কি আসলে মানে এলাকার কোনো প্রভাব থাকে, মাটির কোনো প্রভাব থাকে মানুষের মধ্যে? আসলে বিষয়টা এমন নয়, মানে সবকিছু তো গড়ে ওঠে তার পরিবেশ এবং তার আশেপাশের মানুষজনের মধ্য দিয়ে। হাদিসে তো আছে যে কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাত, হ্যাঁ, যে প্রত্যেকটা মানুষ তার ফিতরত নিয়ে, সহজাত একটা বিষয়াদি নিয়ে সে জন্মগ্রহণ করে, কিন্তু তার পারিপার্শ্বিকতা, তার বাবা মা, তার শিক্ষা দীক্ষা তাকে ভিন্ন পথে পরিচালিত করে। তো আমি মনে করি যে উত্তরবঙ্গের মানুষের কালচার এবং সেখানকার যে নিত্য নৈমিত্তিক যে তারা জীবনধারা, সেটাই এমন ছাঁচে গড়ে ওঠে যে সে একটা স্ট্রাগলের মধ্য দিয়ে, যে সংগ্রামের মধ্য দিয়ে তাকে অতিবাহিত করতে হয়। এটারই একটা প্রতিফলন বলা যায় যে উত্তরবঙ্গের মানুষের মধ্যে। এরপর আপনার জন্ম, আপনার প্রাথমিক পড়াশোনা কোথায়? প্রাথমিক পড়াশোনা আমি রংপুরের ওদিকেই করেছি। আমি জন্ম ঢাকায় যদিও, কিন্তু মা বাবা ঢাকায় থাকতেন? হ্যাঁ, আমরা ঢাকায় থাকতাম 2000 সাল পর্যন্ত। এরপরে পড়ালেখা ঢাকাতে শুরু হইলেও মাঝখানে আমরা পারিবারিক টানাপোড়েনের কারণে ঢাকা ছাড়তে হয়, এবং সেখানেই আমার প্রাথমিক যেই মাদ্রাসার শিক্ষা মাদ্রাসা শিক্ষা হাতে করি, সেটা রংপুরই হয়। রংপুর কোন মাদ্রাসা? রংপুর কেশবপুর দারুল উলুম মাদ্রাসা, সেখান থেকে শ্যামপুর দারুল উলুম মাদ্রাসা, এরপরে জুম্মাপাড়া মাদ্রাসা। এই রংপুরের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা জুম্মাপাড়া মাদ্রাসা। সেই সব মাদ্রাসা, ওদিকে সব ছোটখাটো সব মাদ্রাসা মিলিয়ে সেখানকার পড়াশোনা শেষ করে ঢাকায় আসা। কত সালে ঢাকায় আসলে? ঢাকায় এসেছি আমি 2005 সালে। 2005, 20 বছর আগে। জি। এখানে এসে যাত্রাবাড়ি মাদ্রাসায়? না, এখানে আসার পর আমি সর্বপ্রথম করাইল বনানী মাদ্রাসায় আমি পড়াশোনা শুরু করি। সেখানে আমি শুরু করি নাহামিমিট দিয়ে। আচ্ছা। আবার ওখান থেকে শুরু করে তারপর শেষটা হয় যাত্রাবাড়ি মাদ্রাসায়। আচ্ছা, তো এখানে শেষ করার পর আপনি এখানেই শিক্ষক হিসেবে? জি জি। আচ্ছা, এখন আপনার কাছে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যাত্রাবাড়ি মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছেন, এবং যাত্রাবাড়ি মাদ্রাসার যে প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান সাহেব, তার সঙ্গে আপনার ঘনিষ্ঠতা আছে, তার
বিভিন্ন এই, দাওয়াতুল হকের যেসব কার্যক্রম সেগুলোর সঙ্গে আপনি জড়িত। মাওলানা মাহমুদুল হাসান সাহেবের এই যে মাদ্রাসাগত মানে মাদ্রাসা পরিচালনা এবং মাদ্রাসা প্রতিষ্ঠা, সেটা ঢাকায় বা ঢাকার বাইরে ওনার এলাকায় বিভিন্ন জায়গায় উনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তো আপনার কি মনে হয় যে একজন প্রিন্সিপাল সাহেবের জন্য একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা বা মাদ্রাসা পরিচালনা করা, এইটার মাধ্যমে উনি সামাজিকভাবে একটা বড় অবস্থানে চলে যায় এবং সেইটার মাধ্যমে রাজনৈতিকভাবে হোক সামাজিকভাবে হোক একটা সক্ষমতা তার তৈরি হয়? তো এই জন্য কি আসলে মাদ্রাসা দরকার? যে মাদ্রাসার মানে ইসলামী ব্যক্তিত্ব যারা, তাদের জন্য একটা মাদ্রাসার সঙ্গে থাকা, মাদ্রাসার ঘনিষ্ঠতা, মাদ্রাসা পড়ানো, এটা জরুরি কিনা? ধরেন আমি মাদ্রাসায় পড়াই না, এখন মাদ্রাসা না পড়ানোর কারণে কি আসলে আমার অ্যাকসেপ্টেন্স কমে যায় কিন্তু ধর্মীয় মহলে? ধর্মীয় মহলের তো একটা আলাদা মানে দীর্ঘ সময় ধরে একটা চিরাচরিত ভাবধারা আছে। ধর্মীয় মহল যেই ভাবধারার উপর গড়ে উঠছে, তো সেই গড়ে ওঠার ভিত্তিতে আমাদের অ্যাকসেপ্টেন্সির জন্য সাধারণভাবেই মাদ্রাসা এবং মসজিদের সাথে লেগে থাকাকে একটা গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ হিসাবে বিবেচনা করা হয়। যেমন আপনি মাদ্রাসা এবং মসজিদে খেদমত না করলে আপনি কেন যেন আলেম হয়েও আলেম না, এই ধরনের চিরাচরিত একটা কিন্তু বাইনারি আছে সমাজে। এবং মাদ্রাসা মসজিদ এই খেদমতগুলোর মধ্যে যখন মানুষ থাকে তখন স্বাভাবিকভাবে সে ধর্মীয় অঙ্গনে আস্তে আস্তে অ্যাক্সিস্টেন্সির মধ্য দিয়ে সে বেড়ে ওঠে। তো সেইভাবে সেই ধারাবাহিকতায় মাওলানা মাহমুদ হাসান সাহেব দামাত বারাকাতুহুম তিনি শুধুমাত্র যাত্রাবাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বিষয়টা এমন নয়, তিনি সারা বাংলাদেশে অগণিত মাদ্রাসা মক্তব প্রতিষ্ঠা করেছেন এবং তার দাওয়াতুল হকের মাধ্যমে তিনি যেই বাংলাদেশের মধ্যে সুন্নতের কার্যক্রম পরিচালনার যেই মানে সব দিক মিলে তিনি যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেটা আসলে তার জায়গা থেকে এটা আমি সঠিক মনে করি। বাকি সবাই তো আর সব দিকে পারদর্শী হয় না। তার যেই চিন্তাগত ভাবধারা সেটা হলো সুফি নৈতিক ভাবধারা। সুফি নৈতিক ভাবধারার মধ্যে তিনটা ফিলোসফি মোটা দাগে কাজ করে। সেটা হলো আপনার নফসের নিয়ন্ত্রণ, যে মানুষের নফসকে নিয়ন্ত্রণ করা, এবং লোভ লালসা থেকে যাবতীয় যে মানে মানুষের মনের মধ্যে যে আত্মপ্রবৃত্তির যে কুপ্রবৃত্তির যে একটা মেলবন্ধন থাকে সেগুলোকে সে কাটিয়ে ওঠা। এর আবার আরেকটা ফিলোসফি হলো আপনার তাকওয়া এবং ইলমের স্বাধীনতা, যে আপনি যে তাকওয়া অর্জন করতেছেন এবং আপনার যে ইলম আছে সেই ইলমটা আপনি স্বাধীনভাবে প্রয়োগ করতে পারছেন কিনা, এইটা একটা দ্বিতীয় ফিলোসফি। আর তৃতীয় ফিলোসফি হলো আপনার যাক ওইটা না বললাম। আচ্ছা আচ্ছা, কথা আমরা এই করি, আরেকটু ফ্র্যাঙ্কলি বলি। আচ্ছা আচ্ছা, এত ইয়ের ভিতরে ওকে ওকে। এখন আপনার যে প্রশ্ন, আপনি তো মাদ্রাসায় পড়ছেন, আর মাদ্রাসা পড়ার কারণে সাধারণভাবে সমাজের মধ্যে থেকে একটা নেগলেক্সি থাকে, বা শিক্ষিত মানুষ বলেন বা সাধারণ মানুষও বলেন, তাদের মাদ্রাসায় পড়ার সময় তো অনেকটা হয় যে পরিবার না, আত্মীয় স্বজন বা এলাকার লোকজন বা ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ একটা নেগলেক্সি করে বা এক ধরনের আপনার প্রতি হেয় প্রতিপন্নতা বা আপনার পড়াশোনা দৃষ্টি দেখে। হ্যাঁ, একটু ভিন্ন দৃষ্টি দেখে। তো এইটার ফেস করছেন নাকি আপনি জীবনে? অনেক ফেস করেছি। মানে সাধারণভাবে আমার পরিবারের অন্য সদস্যরা হলো স্বাভাবিকভাবে জেনারেল, আমি একমাত্র আলেম। ফলে ওই সাফারিং এর মধ্য দিয়ে আমাকেও যেতে হয়েছে, শুধুমাত্র পারিবারিক জীবনে না, সামাজিক জীবনে, তারপর অন্য রাজনৈতিক জীবনে এসেও সেটার ধারাবাহিকতা চলমান এখনো পর্যন্ত। আমার মনে আছে একটা স্পেসিফিক ঘটনা 2013 সালে, যখন শাহবাগ আন্দোলন শুরু হলো, যখন গণজাগরণ মঞ্চ যখন শুরু হলো, আমি তো মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান। ফলে আমার মনের মধ্যে হয়েছে যে মুক্তিযোদ্ধার পক্ষে তো থাকতেই হবে, যেহেতু পারিবারিকভাবে ওইটার একটা ধারাবাহিকতা আছে। তো স্বাভাবিকভাবে আমি ঠিক গণজাগরণ মঞ্চের সাথে একাত্ম পোষণ করার জন্য আমি ওখানে উপস্থিত হইনি, মূলত আমি ওদিকে যাচ্ছিলাম, তো চিন্তা করলাম ওদিকে একটু যাই। তো আমার মনে আছে স্পষ্ট যে ওখানকার যে অগ্নিশিখার যে রাস্তাটা, ওই সোহরাওয়ার্দী উদ্যানের মধ্য দিয়ে যে অগ্নিশিখার রাস্তাটা দিয়ে আমি পার হচ্ছিলাম, যে আমি এই পাশ দিয়ে দেখবো কি অবস্থা। তো আমি অগ্নিশিখার ওদিকে যাচ্ছিলাম, তো এখানে কয়েকজন মানুষ আমাকে ডাক দিল। আমি তখন তখন দাড়ি ওঠে নাই, তখন টুপি ছিল মাথায় আর কি, মাদ্রাসায় যে স্বাভাবিক ড্রেস সেটা পরেই বেরোচ্ছিলাম। তো আমাকে ডাক দিয়ে বলছে, তুই এখানে কি করস? মানে তুই করে বলছে নাকি সেটা আমার স্পষ্ট মনে নেই। তো বলছে যে আপনি এখানে কি করেন বা তুমি এখানে কি করো, এরকম একটা বেশ একটা ধমকের সুরেই বললো। তাই বললাম যে আমি এখানে দেখতে আসছি বা কি হচ্ছে আমি একটু দেখার জন্যই আসছি, মূলত কৌতূহল থাকে, তখন আমি ছোট। তো বলতেছে যে তোদের মতো হুজুরদেরকে ফাঁসি দেওয়ার জন্যই তো এটার আয়োজন, ফলে তোদের এখানে দরকার নেই।
এই যে দেখেন, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমিও তো একজন নাগরিক হিসাবে আমি এখানের মধ্যে একাত্মতা পোষণ করতে পারি, যদিও এটার তখনও কিন্তু এটার যে ইসলাম বিদ্বেষিতার যে চেহারা বা নাস্তিকতার যে চেহারা সেটা এখনো অবমুক্ত হয়নি। ওই সময় আমি সাধারণ নাগরিকের জায়গা থেকে আমি খেলার ছলে হোক বা দেখার ছলে, কৌতূহল ছলে, যে কোনোভাবে হোক আমি সেখানে উপস্থিত হয়েছিলাম, কিন্তু আমাকে ওইটা শিকার হতে হয়েছে। তার মানে হচ্ছে যে আপনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হন, আপনি শিক্ষিত পরিবারের সন্তান হন, আপনি সমাজের প্রথম শ্রেণীর পরিবারের সন্তান, এলিট শ্রেণীর পরিবারের সন্তান হন, যাই হন না কেন, আপনাকে লেবাস যদি মাথায় টুপি থাকে, গায়ে পাঞ্জাবি জুব্বা থাকে, তাহলে আপনি এই নেগলেক্সের শিকার হবেন। এই শিকার হবে, ডাজ নট ম্যাটার যে আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি। তার মানে background কি। সমস্যাটা হচ্ছে এই পোশাকটা, তাই না? এই পোশাকই ভাবে যে আমাদের দীর্ঘ সময় ধরে আমাদেরকে মানে চেতনে অবচেতনে আমাদেরকে ডমিনেট করে রাখা ছিল, এটা তো সত্য ঘটনা। হ্যাঁ। এবং আপনি কালচারালি ভাবে দেখেন যে ফিল্ম ফেস্টিভ্যাল বা এই যাবতীয় ধরনের এলিমেন্টগুলোতে কিভাবে মানে দাড়ি টুপি এটাকে রাজাকারের ট্রেডমার্ক হিসেবে দেখানো হয়েছে, এটার কিন্তু বাস্তবতা আছে। তো এই শুধু রাজাকারের ট্রেডমার্ক কিনা, মানে এরা যে পশ্চাৎপদ, হ্যাঁ হ্যাঁ, এটাই দেখানো। আচ্ছা, এইটা নিয়ে আমার প্রশ্ন এখন, তো এই ঘটনাগুলাই কি আপনাকে আসলে রাজনৈতিকভাবে সচেতন হইতে সাহায্য করছে, বা রাজনৈতিকভাবে আপনাকে সামনে এগিয়ে যেতে, রাজনৈতিকভাবে একটা স্ট্যান্ড নিতে আপনাকে ইনফ্লুয়েন্স করছে? হ্যাঁ, এটা তো অবশ্যই একটা পুঞ্জীভূত ক্ষোভ থাকে মানুষের মনের মধ্যে। তো স্বাভাবিকভাবেই এই যে দীর্ঘ সময় ধরে আমাদেরকে বৈষম্যের শিকার হতে হয়েছে, এই শুধুমাত্র এটা দাড়ি টুপি আপনাকে থাকার কারণে। ইনফ্লুয়েন্স করছে ইনফ্লুয়েন্স রাজনৈতিকভাবে? অবশ্যই তো করেছে। এবং আমাদের যেই সাফারিং এর যেই প্রধান যে সমস্যাটা, যে আমরা এই শুধুমাত্র কালচারালি একটা বেশভূষার কারণে আমাদেরকে আদারিং করা হয়েছে দীর্ঘ সময় ধরে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সব দিক থেকে আমরা একটা বৈষম্যের শিকার হয়ে আসতেছিলাম। তো এটাও আমাদেরকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলার পেছনে একটা গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করেছে। আচ্ছা, আর এখানে আরেকটা প্রশ্ন করি। পাত্র হিসাবে কওমি মাদ্রাসার ছাত্ররা, বিয়ের পাত্র হিসেবে কওমি মাদ্রাসার ছাত্ররা আসলে মানে কতটা তাদের অ্যাকসেপ্টেবল কেমন, বা মানে ইন জেনারেল মানুষের কাছে তাদের অ্যাকসেপ্টেন্সি কেমন, যে তাদেরকে তারা পাত্র হিসাবে ভালো, নাকি তাদেরকে বাজার রেট কম তাদের? আসলে এইটা তো নির্ভর করে হলো যে মানে পাত্রীপক্ষ থাকবে তার দৃষ্টিভঙ্গির উপর। মানে এখানে যদি আমি যদি এখন বলি যে কওমি মাদ্রাসার পাত্ররাই সেরা, তাহলে আমি সামহাউ একটা নাগরিককে আমি আদারিং করতেছি বা অন্য কোনো নাগরিককে আদারিং করতেছি। যেই ধরেন যারা যেই কালচারালি যেই এলিমেন্ট দিয়ে আমাদেরকে দীর্ঘ সময় ধরে শোষণ করা হয়েছে, আমাদেরকে আদারিং করে আসতেছে, আমরাও যদি সেম আদারিংটাই করি তাদেরকে, তাহলে আমি মনে করি এটা ইনসাফ না। ফলে আমি এই ব্যাপারে নাগরিক হিসাবে পাত্রীপক্ষের দৃষ্টিভঙ্গির উপরই আমি ছেড়ে দিতে চাই। তবে এটা সত্য যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা নৈতিকভাবে, যেহেতু আমরা এই জনগোষ্ঠীকে নৈতিকতার উপর দীক্ষিত করার উদ্দেশ্যেই আমাদের এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত, সরাসরি সরকারের সহায়তার বাইরে গিয়ে একদম নিদেন পক্ষে জনগণের টাকা দিয়ে এটা পরিচালিত হয়, এবং এটার জনগণের প্রতি দায়বদ্ধতার একটা কালচার আমাদের মধ্যে আছে। ফলে এখানে আমরা নৈতিকভাবে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার যে জায়গা থেকে আমরা এই জনগোষ্ঠী নির্মাণ করে থাকি। তো এই নৈতিকতা কি আসলে বিয়ের বাজারে খুব বেশি মূল্যমান রাখে? মানুষ তো বিয়ের সময় পাত্র হিসেবে দেখে। এই যে বললাম যে এখানে তারাই হয়তো খুঁজে যারা এই আচ্ছা, নৈতিকতারকে অবশ্যই গুরুত্বপূর্ণ হিসেবে দেখে, কারণ হাদিসের মধ্যে তো আছে যে ফাসফার বিজাতির দিন। ফলে হয়তো স্বাভাবিকভাবেই তারাই ইনফ্লুয়েন্স হয় যারা দিনকে প্রাধান্য দিতে চায়। তা আপনি যখন বিয়ে করলেন তখন আপনাকে কি হিসেবে দেখছিল? আপনি যাত্রা আমি যখন বিয়ে করেছি আমাকে তো স্বাভাবিকভাবেই পাত্রীপক্ষ পছন্দ ছিল যে আমাকে সালওয়ালা হইতে হবে। হ্যাঁ হ্যাঁ, সালওয়ালা তাবলিগি সালওয়ালা হইতে হবে। আচ্ছা, তাবলিগ পরিবারের মেয়ে বিয়ে করেছেন আপনি? তাবলিগ পরিবারের মেয়ে বিয়ে করেছি। আচ্ছা। ফলে তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমাকে সালওয়ালা হইতে হবে, সাল লাগানো। পরে আমিও বলেছিলাম যে আমিও এক ধরনের সালওয়ালা। হ্যাঁ, যেহেতু মাদ্রাসায় দীর্ঘ সময় সালের মধ্য দিয়েই একটা যেতে হয়েছে, ফলে ওই জায়গাটা পরবর্তীতে এক ধরনের তাবলিগ দেওয়া হয়েছে আর কি, এক ধরনের সামঞ্জস্যপূর্ণ রেখেই আমি ওই বিয়েতে বসেছিলাম। আচ্ছা, তাবলিগে যান নাকি আপনি? তাবলিগ করার সময় লাগানো হয়? ওইভাবে নিসাব, যে তাবলিগের পরিভাষায় যেটা নিসাব বলে, যে নিসাব পূরণ করে করে সময় লাগানোটা হয়নি। তবে তাবলিগের আনুষঙ্গিক যে চেতনা, সেই চেতনার সাথে একমত পোষণ করি, এবং লাগানো হয়েছে 3 দিন 10 দিন। এই মাদ্রাসার বন্ধগুলোর সময়গুলোতে আমরা তাবলিগের সময় দিয়েছি, এবং ইজতেমা কেন্দ্রিক যেসব আয়োজন হয়, জোর হয়, এগুলোর মধ্যে অংশগ্রহণ করেছি। এর মধ্য দিয়ে তাবলিগের আনুষঙ্গিক বিষয়গুলোর সাথে আমরা একমত পোষণ করি এবং এটাকে হৃদয়ে ধারণ করি। আচ্ছা, আপনি
রাজনীতি সচেতন তো হয়েছেন বা একটা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি রাজনীতি আপনি এক্স্যাক্টলি শুরু করছেন কবে? দলীয় রাজনীতি দলীয় রাজনীতি কখনো ছিলেন আপনি? না, দলীয় রাজনীতি মানে আগে থেকেই ছিলাম না, এখনো পর্যন্ত দলীয় রাজনীতির মানে অ্যাক্টিভলি নাই? অ্যাক্টিভলি না, ওরকম না। মানে আমাদের রাজনীতির প্রেক্ষাপটটা ছিল আসলে ইন্টালেকচুয়াল পলিটিক্স, বুদ্ধিভিত্তিক যে রাজনীতি বলে, যে তাত্ত্বিক রাজনীতি যেটা বলে, যেটা আশরাফ আলী থানভী রহমাহুল্লাহর একটা অন্যতম একটা প্রেরণা ছিল। তা আমরা ওইটা করে আসছিলাম। সরাসরি দলীয় রাজনীতি বা সিয়াসি ময়দানে সক্রিয় ভূমিকা রাখা এটা আসলে হয় নাই। তবে আমরা মনে করি যে দলীয় রাজনীতির চাইতেও বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার তাত্ত্বিক রাজনীতির প্রেক্ষাপটটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ যদি আমরা বিশেষ করে যারা কওমি মাদ্রাসার শিক্ষার্থী, তারা যদি রাজনৈতিকভাবে সচেতন ভিতটাই না গড়ে ওঠে, তাহলে সে দলীয় রাজনীতি গিয়েও সে মানে ক্লাস হবে এবং সে ফেল। মানে তার আসলে আলটিমেটলি যদি তাত্ত্বিকতার উপর তার ভিত্তি মজবুত না হয়, তাহলে আসলে তার দলীয় সক্রিয় অংশগ্রহণটাকে আমি মনে করি যে অন্যের ক্ষমতা জায়ের মই হিসাবেই ব্যবহৃত হবে। ফলে এখানে তার দলীয় রাজনীতির অংশগ্রহণ না অংশগ্রহণ কোনো ম্যাটার করে। তো এখন যে ইসলামী দলগুলো আছে, জামাত ইসলাম ছাড়া কওমি মাদ্রাসা কেন্দ্রিক যেসব দল আছে, তো আপনি কি মনে করেন যে তাদের তত্ত্বীয় স্ট্রাকচার, তত্ত্বীয় ভিত্তি মূল এটা আসলে ততটা স্ট্রং না? আমার কাছে ততটা স্ট্রং মনে হয় না, কারণ আমি মনে করি যে আসলে রাজনীতিতে কওমি মাদ্রাসা শিক্ষা কেন্দ্রিক যেসব দেওবন্দি ধারার যে রাজনৈতিক দলগুলো, তারা আসলে পেশাদারিত্ব বজায় রেখে যে রাজনীতি করে এমনটা মনে হয় না। তারা রাজনীতি করে হলো পার্ট টাইম জব হিসাবে। যে তারা মাদ্রাসায় মুহাদ্দিস আছে, মাদ্রাসার তার মাদ্রাসা কেন্দ্রিক অনেক সম্পদ তার গড়ে উঠেছে, বা মাদ্রাসা রক্ষা করার জন্য একটা রাজনীতি দরকার। আচ্ছা, মানে মাদ্রাসা রক্ষা করার জন্য তার রাজনীতিটা দরকার। আবার দেখেন যে আপনার পীর সাহেব, তার পীর সাহেবের যে সাম্রাজ্য, সেটা রক্ষা করার জন্য তার একটা রাজনীতি দরকার, কারণ এখানে তো সম্পদ আছে। আবার যে বক্তা, আবার বক্তা, তার ওই বক্তার যে সাম্রাজ্য, তার যে বিশাল ফ্যান বেস, সেটাকে একটা মানে গঠনমূলক কাজে লাগানোর জন্য তার একটা রাজনীতি দরকার। ফলে এইখানে রাজনীতিটা গড়ে উঠেছে একটা ব্যক্তিগত পারসেপশন থেকে। এখানে তার যেই জনগণের কল্যাণকামিতা, আর মানে মূলত আমাদের দেওবন্দি ধারার যে চেতনা, রাজনীতির চেতনা, সেটাও তিনটা ফিলোসফির উপর দাঁড়ায় থাকে মূলত। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি একটু আগে বললেন যে আপনি তত্ত্বীয় রাজনীতিটাই করছেন এতদিন এবং তত্ত্বীয় রাজনীতির ব্যাপার, তো আপনি যদি দলীয় রাজনীতি না করেন, মাঠের রাজনীতি না করেন, তো আপনি যে তত্ত্ব ডেলিভারি দিতেছেন, যে তত্ত্ব হাজির করতেছেন, সেই তত্ত্বটা তাহলে করবে কে, বাস্তবায়ন করবে কে, আপনার যদি দল না থাকে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই হিসাবে আপনি কি মনে করেন যে আপনার একটা দল হওয়া উচিত বা একটা বিকল্প দল হওয়া উচিত যারা আপনার তত্ত্বকে মানে পুরো কওমি মাদ্রাসার 24 পরবর্তী সময় অন্তত কওমি মাদ্রাসার এই যে মানে এক্সিস্টিং যে দলগুলো আছে, তাদের বাইরে নতুন যে প্রজন্মের একটা আকাঙ্ক্ষা জাগরণ হয়েছিল কওমি জেনজি, যাকে আমি আর কি বলি, এটা কওমি জেনজি এক্স্যাক্টলি। যে এখন দেখবেন যে নাহিদ, তারপর আসিফ, তারপর সার্জিসরা যেভাবে একটা রাজনৈতিক ন্যারেশন তৈরি করেছে, তো কওমি ধারার মধ্যে সেই ন্যারেশনটা আমরা তৈরি করতে ব্যর্থ হয়েছি। ফলে এখানে একটা সবসময় একটা আউট অ্যান্ড আউট একটা গ্যাপ ভ্যাকুয়াম কিন্তু আছে। এইটা আদৌ তৈরি হবে নাকি তৈরি হতে দিবে না, এই ধরনের একটা মনোভাব কিন্তু আমি দীর্ঘ সময় লক্ষ্য করে আসতেছি। কারণ আমি দেখছি যে এখানে এই যে কওমি জেনজি যে আপনি যেটা বললেন, এই কওমি জেনজির জন্য কোনো রাজনৈতিক বন্দোবস্ত এখনো পর্যন্ত নাই। কারণ মানে লেজুর ভিত্তিক রাজনীতি আছে। ধরেন আপনি একজন কওমি মাদ্রাসার শিক্ষার্থী, তো আপনি হয়তো ছাত্র আন্দোলনের একটা ছাত্র উইংয়ে আপনি করলেন, অথবা আপনি আলেম হয়ে গেছেন, আপনি যুব উইংয়ে করলেন। কিন্তু আপনাকে ওই লেজুর ভিত্তিক রাজনীতিটা করতে হবে, আপনি সরাসরি মূলধারার কোনো অংশ হইতে পারবেন না। হ্যাঁ, আবার আপনি যে বর্তমান এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো আছে, সেগুলোর মধ্যে পারিবারিক একটা মানে একটা ব্যাপার স্যাপার থাকে, যেখানে আপনি মানে ওই আমার পরিবার আলেম পরিবার নয়, ফলে আমি ওইখানে সরাসরি ঢুকতে পারবো না, আমাকে একটা দীর্ঘ স্ট্রাগলের মধ্য দিয়ে যাইতে হবে। এবং অনেকটা ধরেন পাঁচেটে এক ধরনের আমার পূর্বপুরুষ, দাদা, নানা, বাপ এরা রাজনীতিবিদ ছিল না, সুতরাং আমি পারবো না। সুতরাং মানে বাবা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল না। এখানে পুরাতন বন্দোবস্তের যে একটা কালচার, সেটার এক্সিস্টিং রূপ কিন্তু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সামহাউ কাজ করে। আমি বলতেছি না যে এটা মানে সব দলের মধ্যেই মানে প্রপারলি তারা মেনটেন করে, বরঞ্চ সামহাউ এটা এই ফিলোসফি তাদের মধ্যে কাজ করে। এবং যার কারণে দেখবেন যে যেই মানে যার মেধা আছে, সেই মেধাটা তার পরিপূর্ণ কাজে লাগানোর জন্য
সে ওই পরিমাণ সুযোগটা পায় না, কারণ সেখানে তার সাহেবজাদারা আয়েশা দখল করে নেয়, সেখানে জামাতারা হ্যাঁ তার জামাতারা আয়েশা দখল করে নেয়, মানে ওই সামহাও তার যে নেতৃত্ব দেওয়ার যে বলিষ্ঠ ভূমিকা, তার মেধার কারণে অগ্রগতি হওয়ার কথা ছিল, সেই মূল্যায়নটা আমরা কখনো রাজনীতির ময়দানে দেখি না। ফলে 24 পরবর্তী সময়ে এই যে লেজুর ভিত্তিহীন মূলধারার রাজনীতি পলিটিক্স করার জন্য, একটা ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠার জন্য এই কওমি শিক্ষার্থীদেরকে অবশ্যই আগায় আসা উচিত ছিল। এবং আগায় আসা না, মানে আমি মনে করি যে এইটা ক্রিয়েট করতে না পারার ব্যর্থতা আমারও। ওকে, আপনি মানে আমি এইটা আপনাকে প্রশ্ন করতেছিলাম যে আপনি যেটা আশাবাদ ব্যক্ত করতেছেন, এই আশাবাদ আমি দেখিই নাই, মানে আজ পর্যন্ত, মানে এই 24 পরবর্তী সময় গত 1-1.5 বছরে কাউকে আমি বলতেই দেখি নাই যে আমাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার, নতুন একটা রাজনৈতিক। কারণ পূর্ববর্তী যেসব দল আছে তারা আসলে এই সেন্টিমেন্টটাকে করতে পারতেছে না, কাজে লাগাইতে পারতেছে না। কিন্তু জুলাইয়ের সময় যে ছাত্ররা যাত্রাবাড়ি নাইমা আসলো, তারা না মাহমুদুল হাসান সাহেবের কথায় আসছে, না মামুন সাহেবের কথায়, না অমুক হুজুরের কথায়, কারো কথায় নাইমা আসে নাই। তারা আপনাকে দেখছে, বা সামহাও তারা দেশের জন্য আসছে, ঠিক না? তারা দেশের জন্য আসছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আসছে। তো এই যে যারা নাকি ওই প্রথা বিরুদ্ধ রাজনীতিকে যারা কাটকইরা একদিকে সরায়া নিজেদের দেশপ্রেম থেকে, ইমানের শক্তি থেকে যারা আসলো, তো তারা জুলাই পরবর্তী সময় কোথায় দাঁড়াবে? সেটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে আমরা ওই, আপনি এই বিষয়টা বোঝার জন্য যদি আপনার ওই 24-এর ওই প্রেক্ষাপটে ফিরে যান, তাহলে মনে হয় আরো সুন্দরভাবে বুঝতে পারবেন আমরা কেন নামলাম, আমরা কি মানে ফিলোসফি নিয়ে, বা আমাদের কোন জিনিসটা ট্রিগার করেছিল। আমাদের দীর্ঘ সময়ে আমরা ধরেন বৈষম্যের শিকার, কারণ বৈষম্য শব্দটা আমাদের সাথে যেই পরিমাণ যায়, এটা আর পৃথিবীর কারোর সাথে যায় বলে মনে হয় না। প্রথমত বৈষম্যের শিকার, দ্বিতীয় হলো যে এই আমাদের যেই ধারাবাহিক সংগ্রাম, আমাদের যে ইন্তেফাদা, আমাদের 2013 সালে আমাদের শাপলা গণহত্যা, এরপর মোদি বিরোধী আন্দোলনে অনেক হত্যাকাণ্ড, এর আগে ফতোয়া বিরোধী, এরপরে ফতোয়া, মানে এই যে একটা ধারাবাহিক সংগ্রামের, যে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের যে আমাদের লিগেসি, হ্যাঁ এগুলোর মধ্যে আমাদের পরিপূর্ণ স্টেক না পাওয়া, এটার যে বঞ্চনার যে একটা দায়, সেটা আমাদেরকে ট্রিগার করেছিল। আবার 24-এ এসেও যখন দেখলাম যে আমাদের ভাইদেরকে এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে, হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের টিকেট করেছিল। এগুলো হলো অন্য 10 জন মানুষকে যেভাবে টিকেট করছে, আমাদেরকে সেভাবে টিকেট করছে, মানে এখানে আরো বরং বেশি করছে, কারণ আমরা তো প্রাতিষ্ঠানিকভাবে একটা সম্প্রদায় হিসেবে আমরা পুরাই ছিলাম। হ্যাঁ, তো আমাদেরকে টিকেট করেছিল, কিন্তু আমাদের আরো বেশি টিকেট করছে ওই ঘটনাটা, যে দেখলাম যে যখন জুলাই আন্দোলন শুরু হলো, বা জুলাই আন্দোলনের একটা প্রেক্ষাপট রচনা হয়ে যাচ্ছিল, এবং সরকার স্বাভাবিকভাবেই সবগুলো দলের সাথে বসে টসে এই বিষয়গুলোকে অবদমন করার চেষ্টা করলো, তো আলেমরাও সেই অবদমনের যেই হাতিয়ার, সেই হাতিয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অংশ হয়ে গেল। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসলো, তার ধর্মমন্ত্রীর সাথে বসলো, বৈশা পরের দিন আপনার বাংলা ট্রিবিউনে নিউজ আসলো যে আলেমরা সরকারের পাশে থাকবে। তো এইটা আমাদেরকে সবচাইতে বেশি টিকাট করেছে, মানে অন্য সব ঘটনা তো হইলো অ্যাজ ইউজুয়াল মানবিক জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে, কিন্তু এই ঘটনা আমাদেরকে সবচেয়ে বেশি আলোড়িত করেছিল, কারণ যে রাজনৈতিক দলগুলো যাদেরকে আমরা আজীবন অভিভাবক মনে করছি। ওই মিটিংটাতে কারা কারা ছিলেন? এখনকার সব রাজনৈতিক দলই ছিল? কারা কারা ছিল সেটা আমি স্পষ্টভাবে বলতে পারবো না, নিউজগুলোতে আছে। তবে বিশেষভাবে মামুন হক সাহেব ছিল, তারপর দেওনার পীর সাহেব ছিল, তারপর আরও, আমি তো যেহেতু আমি সব স্পষ্ট জানি না, অনেকজনই ছিল। মানে ওই সময়কার সবচেয়ে চর্চিত ঘটনা ছিল এইটা, যে আলেমরা কীভাবে তাদের সাথে বসে। কিন্তু পরবর্তীতে আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছি, বা এটা এক ধরনের সত্য ঘটনাও, যে তাদেরকে এক ধরনের বাধ্য হয়ে তাদের সাথে বসতে হয়েছিল। মানে কারণ সরকার তাদেরকে দীর্ঘ সময় এই যে একটা সাফারিং এর মধ্যে তাদেরকে অতিবাহিত হইতেছে, কারণ তাদের মাদ্রাসা টিকায় রাখা দরকার, তাদের সাম্রাজ্য টিকায় রাখা দরকার। এই জন্য হলো তাদের সাথে, সরকারের সাথে একটা নেগোসিয়েশন করা না করলে তাদের ওই জিনিসগুলো থাকবে না। দীর্ঘ সময় আমরা এই মামুন হক সাহেবের ফেসিবাদের অস্ত্রই তো ছিল, এটাই ছিল, ফলে তাদেরকে বসতে হয়েছে। কিন্তু আমার কথা হলো যে বসতে হয়েছে মানে এটা একটা খবর, তাদেরকে বসতে হয়েছে। বসতে বাধ্য করা হোক আর যেটাই হোক, বসতে তো হয়েছে। এবং তাদের একটা সিদ্ধান্তও জানাইছে, তারা সিদ্ধান্ত জানানো হয়েছে। এবং তার পরের দিনই জামাত ইসলামকে নিষিদ্ধ করা, মানে একটা ইসলামী দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়াও কিন্তু পরের দিন নিউজে আসছে। তো এই যে সব ঘটনা আমাদেরকে মারাত্মকভাবে টিকাট করেছে। এই কারণেই কিন্তু আমরা চিন্তা করলাম যে আলেম মুরব্বীগণ, তাদের অনেক ধরনের বাধ্যবাধকতা আছে, তাদের মসজিদ মাদ্রাসা হারানোর ভয় আছে, আমাদের তো নাই। আমরা হইলাম একদম সাধারণ আলেম,
মানে সাধারণ আলেম, আমাদের হারানোর কিছু নাই। হ্যাঁ। তা আমার হারানোর কিছু নাই, ওই জায়গা থেকে মূলত আমরা রাজপথে নেমেছিলাম। আচ্ছা, এই কারণে এই যে হারানোর কিছু নাই, হ্যাঁ। এই যে হারানোর কিছু নাই সম্প্রদায় তো অনেক মানুষ আছে হ্যাঁ, যাদের হারানোর আছে, তারা অনেক সময় কথা গুনে গুনে কথা বলতে হয়, কারণ তাদের হারানোর কিছু আছে, মেপে মেপে চলতে তার হয়। ভেবে ভেবে চলতে হয়। কিন্তু আমাদের তো হারানোর কিছু নাই, আমরা হইলাম মানে আমাদের হারানোর মধ্যে শুধু আমার জীবনটাই হারাইতে পারি। তো ইনসাফের কথা যদি বলি, তাহলে অবশ্যই এই হারানোর যাদের ভয় নাই, তাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদেরকেই আগায় আসতে হবে। আচ্ছা, তো এই যে আপনি যে একটা নরমালাইজ করলেন আপনার সাধারণ আলেম সমাজ, হ্যাঁ, আপনি অন্যান্য আলেমদের থেকে মানে যাদের কথা আপনি বললেন, যারা সাম্রাজ্য নিয়ে চলে, যারা মাদ্রাসা নিয়ে, কিন্তু আপনি এসব থেকে আপনি নিজেকে অ্যাকসেপ্ট করলেন সাধারণ আলেম সমাজ। আপনি সামহাও কোনোভাবে আপনি অসাধারণ না এবং অস্বাভাবিকও না, তো আপনি সাধারণ আলেম সমাজ। এই সাধারণ আলেম সমাজ নিয়ে আপনি কখন আপনার মানে মানে শুধু ট্রিগার আউট করলেই তো হইল না, আপনার একটা ব্যানার লাগে নামার জন্য, আপনি একা তো নামবেন না, আপনার একদল লোক লাগবে, অন্তত 20, 25, 30, 50 জন লোক লাগবে। এটা তখন কিভাবে ম্যানেজ করছিলেন? আমাদের মূলত 18 তারিখ থেকেই এইটার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছিল। 18 তারিখে আমরা বিশেষ করে তরুণ আলেমরা যারা আছে, ইনফ্লুয়েন্সার, তারা অনলাইনে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে এই বিষয়গুলো অবজার্ভ করতেছিলাম। তারা একটা আমরা এরকম 20-25 জনের একটা তালিকা করে আমরা একটা বিবৃতি দিলাম যে আন্দোলনটা কেন নৈতিক। এটা দিয়েই মূলত আমাদের যাত্রাটা শুরু। এরপর 18 তারিখ যেদিন আমরা পাবলিশ করলাম এবং যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে একটা ফতোয়াও বের হলো। সেই ফতোয়াটার একটা ঐতিহাসিক ফতোয়া, জুলাইয়ের ফতোয়া। এই ফতোয়াটা হলো যে সরকার যে বলেছিল যে রাজাকার, হ্যাঁ, এই যে রাজাকার বলে এই যে দেখেন রাজাকার তো একটা নির্দিষ্ট অপরাধ, একটা নির্দিষ্ট সময়কালীন অপরাধ। হ্যাঁ, তো এই দীর্ঘ সময় পর এই যে রাজাকারের চেতনা, এই যে রাজাকার বলে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে আদারিং করা, এটা আমাদেরকে ট্রিগার করেছিল। এবং আমরা মানে স্বাভাবিক চেতনা থেকেই একজন মানুষ আমাদের ফতোয়া বিভাগে প্রশ্ন করেছিল যে যদি ধরেন আমার বাবা সামহাউ রাজাকার ছিল, ফলে এখন তার অপরাধের কারণে তার বংশ এবং তার ধারাবাহিক বংশ পরম্পরা তারা কি এই আদারিংয়ের মধ্য দিয়ে যাবে কিনা, বা তারা ওই শাস্তির সম্মুখীন হবে কিনা। তো স্বাভাবিকভাবে ইসলামী চেতনার আলোকে আমরা সেটাকে ডিনাই করছি যে শুধুমাত্র অপরাধী তারই শাস্তি হবে, অপরাধ যে করেনি এবার তার বংশ পরম্পরা তার শাস্তি, এটা ইসলামের কোনো ন্যায্য বিধান নয়, এটা ইনসাফের ইয়া নয়। তো এই ফতোয়া আসলো, এরপরে আমার ইন্টারনেট শাটডাউন হয়ে গেল। এরপর দীর্ঘ সময় আমরা ছন্ন ছাড়া, আমরা এরপরও আমাদের চায়ের আড্ডায় আমাদের এই যে বন্ধু বান্ধব যারা তরুণ আলেম, যারা মূলত হারানোর ভয় নেই, তারাই আমরা মূলত আড্ডাগুলো দিতাম। তো ফলশ্রুতিতে আমাদের মনে হলো যে একটা কিছু করা দরকার, কিন্তু আমরা কিছু করতেও পারছিলাম না। আমাদের তো মানে সাংগঠনিক কোনো কাঠামো নেই, এবং মুরব্বীদের কোনো নির্দেশনা, ওই সময়টায় মুরব্বীদের দিক নির্দেশনা ছাড়া আমরা কিছু করতেও পারি না, কারণ আমাদের কালচার আছে। আমরা ওই কালচার ভেঙে কিছু করতে পারবো এমন দুঃসাহস সাধারণত কওমি মাদ্রাসায় গড়ে ওঠেনি। ফলে এইখানে আমার যেটা প্রশ্ন, যে আপনার নামলেন 2 তারিখে, আমরা না নেমেছি 2 তারিখে ঘোষণা দিয়ে 3 তারিখে নেমেছি। তো আপনাদের সঙ্গে আরো মাদ্রাসা ছাত্র আইসা নামলো। এখন ওই সময় কোনো মাদ্রাসার থেকে কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো ঘোষণা ছিল না যে তোমরা এই আন্দোলনে যাও, বরং অধিকাংশ মাদ্রাসায় আমি যদি জানি, যতটুকু আমি জানি, যে অধিকাংশ মাদ্রাসার থেকে নিষেধ ছিল ছাত্রদের জন্য বাইরে কোনো আন্দোলনে যাওয়া, কোনো আন্দোলনে শরিক হওয়া। এটা মোটামুটি ঢাকা শহরের এবং বড় বড় যে কোনো সারা দেশের মাদ্রাসাগুলোর থেকে এটা। তারপরও ছাত্ররা স্বতঃস্ফূর্ত হয়ে মাদ্রাসার আইন অমান্য করে, কেউ কেউ মাদ্রাসার গেটের তালা ভেঙে, কেউ কেউ দেয়াল টপকে এই আন্দোলনে শরিক হয়েছে। এখন আপনি এগারলিস্ট মানে এই যে ছেলেদের আগ্রহ, হ্যাঁ, এইখানে আপনি কোন জিনিসটা দেখেন, মানে কেন তাদের আগ্রহ? 1 নম্বর হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী একটা শেখ হাসিনাকে সরাইতে হবে। 2 নম্বর হচ্ছে তাদের দেশপ্রেম। 3 নম্বর এটাকে তারা একটা ইমানি দায়িত্ব মনে করছে যে এটা একটা ইসলামেরই একটা কাজ, তাকে সরানো এবং দেশকে ভালোবাসা। এই যে 3টা বিষয়, তো আপনার কি মনে হয় যে আগের যে ন্যারেটিভ ছিল যে যারা মাদ্রাসায় পড়ে, যারা হুজুর, তাদের আসলে দেশপ্রেম বলতে কিছু নাই, কিন্তু এইখানে আমরা দেখতেছি ভিন্ন বিষয়, যে তারা দেশের জন্য, দেশকে ফ্যাসিবাদের হাত থেকে বাঁচানো। এখানে ইসলাম কিন্তু কোনো প্রশ্ন ছিল না, যে এখানে যেমন 2013 সালে যেটা ছিল ইসলামিক প্রশ্ন ছিল, সেইখানে আল্লাহ রসুলের অপমানের একটা প্রশ্ন, কিন্তু এখানে ইসলামের কোনো প্রশ্ন ছিল না। হ্যাঁ, এটা মানে এটা তো স্বাভাবিকভাবে, এইটাকে আপনি কিভাবে করেন যে দেশপ্রেমের জন্য শুধু নামাটাকে, এটা আসলে মানে কওমি মাদ্রাসার সঙ্গে যায়? অবশ্যই, কারণ দেশপ্রেমও তো একটা মানে তার ইমানের একটা অঙ্গ।
হ্যাঁ, কারণ দেশপ্রেম যদি না থাকে তাহলে সে দেশের মানুষ কিভাবে ভালোবাসবে, সে দেশের মানুষের নেতৃত্ব কিভাবে দিবে? সে তো একটা মানে আলেম সমাজ মূলত সমাজের তিনটা শ্রেণীকে প্রতিনিধিত্ব করে। আচ্ছা হ্যাঁ, সমাজের প্রত্যেকটা নাগরিকের তিন শ্রেণীর সে অভিভাবক। একটা হলো সামাজিকভাবে সে অভিভাবক। হ্যাঁ হ্যাঁ, সমাজের যে কোনো বিষয়ে দেখবেন যে আলেমদের কাছে তার কাছে পরামর্শ চাইতে আসে যে আমি এখন কি করব। সে তার বউকে তালাক দিয়ে দিছে, সেই তালাক মানে সে এটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। হ্যাঁ এটা হয়েছে সেটার জন্য সে সামাজিকভাবে তার কাছে আসে সবার আগে। হ্যাঁ, এবং এরকম নানানভাবে সামাজিক যে কোনো বিপর্যস্ত মুহূর্তে সবার আগে আলেম সমাজের কাছে আসে। এরপর আপনি সাংস্কৃতিক অভিভাবক, কারণ সে এই কাজটা করবে, এই কাজটা করবে না, কোন কাজটা ভালো হবে, কোন কাজটা ভালো হবে না, এটার জন্য কিন্তু আলেম সমাজের কাছে আসে। হ্যাঁ, এবার আপনি দেখবেন যে আপনার ধর্মীয় অভিভাবক, আপনি সমাজের কোন প্রতিনিধিকে সপ্তাহে অন্তত একদিন পাবেন না, কিন্তু সমাজের যে চেয়ারম্যান মেম্বার হয়েছে তার পিছনে আপনার জুতায় ক্ষয় করতে হবে, কিন্তু আপনি মসজিদের খতিবকে প্রতি সপ্তাহে একবার আপনি তাকে দেখতে পাবেন, এবং সে আপনার মানে আপনি না চাইলেও আপনার ধর্মীয় দায়িত্ব, আপনার ইমানি দায়িত্ব সে আপনাকে বুঝাই দিচ্ছে, আপনার ইনসাফ আপনাকে পাওনা আপনাকে বুঝাই দিচ্ছে। তো এইটা তো আলেম সমাজেরই দায়িত্ব। ফলে দেশপ্রেম কেন থাকতে হবে না? দেশপ্রেম যদি না থাকে তাহলে তো এই ইমানি দায়িত্বগুলো সে পালন করতে পারবে না। আচ্ছা এই যাত্রাবাড়ি মাদ্রাসা, যাত্রাবাড়ি আপনারা যখন যাত্রাবাড়িতে নামলেন 3 আগস্টে, যাত্রাবাড়ি এরপর থেকে উত্তাল বলতে সেটা হচ্ছে যে বলা যায় বিপ্লবের ভ্যানগার্ড হয়ে গেল। ওই সময় আপনি ছিলেন সেখানে, শত শত হাজার হাজার মাদ্রাসার ছাত্র ছিল, তাদের সঙ্গে সাধারণ জনতা ছিল, একদম যাত্রাবাড়ি থেকে নিয়ে শনিরাকড়া, মাতোয়াইল, একদম চিটাং রুট পর্যন্ত পুরাটাই ছিল। এই সময় আপনি তো আপনার চোখের সামনে অনেককে গুলির আঘাতে পড়ে যেতে দেখছেন। না, ওই সময়ের দৃশ্যটা খুবই ছিল ভয়ানক, তো বিশেষ করে এইরকম আপনার কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ, স্মৃতি তো মানে সবচেয়ে বড় কথা হলো যে যেদিন 5ই আগস্ট, 5ই আগস্ট তো আমরা মানে যেই একটা মানে ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি, সবাই মুখে মুখে ছিল কালিমা। মানে এমন একটা ভয়ঙ্কর সিচুয়েশন যে সকাল থেকেই তো গুলি চলতেছে, আমাদের কানের মধ্যে খালি খবর আসতেছে যে ওইখানে 3 জন মারা গেছে, ওখানে 4 জন মারা গেছে, এই ধরনের খবর খালি শুনতেছি, কিন্তু এগুলো বিশ্বাসযোগ্যতা বা মানে ভেরিফাই করার মতো আমাদের কাছে তখন কোনো ক্যাপাসিটি ছিল না। কিন্তু এরপরে একজন শিক্ষার্থী আসলো যে পুরো রক্তাক্ত, মানে তার পুরো শরীর, একজন আহত হয়েছিল বা একজন গুলিবিদ্ধ হয়েছিল, তাকে ধরতে গিয়ে তার পুরো জুব্বা, সাদা জুব্বা পুরো লাল হয়ে গেছে। আপনি তখন কোথায় অবস্থান করতেন? আমি তখন মাদ্রাসায় অবস্থান করতেছিলাম। তো ওই যে তার রক্তের যে ঘ্রাণ, সে যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র ছিল? যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষার্থী ছিল না, কিন্তু সে যাত্রাবাড়ি মাদ্রাসায় আশ্রয় গ্রহণ করার জন্য অবস্থান নিয়েছিল। এই যে রক্তের যে ঘ্রাণ, তখন আমি তার শরীরের মধ্যে যেখানে হাত দিয়েছিলাম, রক্তের যে গরম, যে উষ্ণতা, সেটা আমাকে মানে হাতে লেগেছিল। তখন আমি মনে করছিলাম যে না, এই ফেসিবাদ আর এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডগুলোকে আর চালাইতে দেওয়া যাবে না। এরপরে আমরা ওই জায়গা থেকে, তখনও আমাদের সাধারণ আলেম সমাজের ওই সময় কর্মসূচি ছিল যে আমরা খুরুজ কর্মসূচি দেব। এর আগের দিন ছিল আমাদের গাস্ট কর্মসূচি। আপনাদের রোজার একটা কর্মসূচি ছিল, গাস্ট কর্মসূচি হলো মানুষের কাছে গিয়ে আমরা বলবো যে এই সরকার যেই জালেম রূপ ধারণ করেছে, যে স্বৈরাচারী রূপ ধারণ করেছে, সেটার এই যে, এবং আমাদের ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছে, যে ঘরের মধ্যেও কোনো বোন নিরাপদ নাই, বিশেষ করে যাত্রাবাড়ির এমন কোনো চোখ নাই যে এই হত্যাযোগ্য দেখে নেই। ফলে তাকে আর তার এই সরকার টিকে থাকতে পারে না। হ্যাঁ, এই সরকার যদি টিকে থাকে তাহলে সরাসরি বাংলাদেশের পতন হবে। আমরা তো বাংলাদেশের দেশপ্রেমের জায়গা থেকে বাংলাদেশকে পতন হতে দিতে পারি না। মাদ্রাসার ছাত্রদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং এটা তো আমি রিসার্চ করছি, যেটা কওমি মাদ্রাসার প্রায় 50 জন শিক্ষার্থী, ছাত্র শিক্ষক যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করছে, এরকম প্রায় 50 জন শিক্ষার্থী শহীদ হয়েছে। তো শহীদ হওয়ার পরে তারা শহীদ হইল 50 জন শিক্ষার্থী, একটা শুধুমাত্র কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা বাদ দিল, আলিয়া মাদ্রাসারও এরকম 50 থেকে 60 জন। তো আপনার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে বা মাদ্রাসার প্রাতিষ্ঠানিকভাবে থেকে, বেফাক বলেন, হাইয়া বলেন, বা মাদ্রাসার মাদার প্রতিষ্ঠান যারা, তারা কি কোনোভাবে এটাকে মানে উদযাপন করছে বা তাদের পরিবারকে কোনো ধরনের সহযোগিতা দিচ্ছে কিনা? আমি শহীদ পরিবারগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যেসব শিক্ষার্থীরা শহীদ হয়েছে, আমি পরিবারের সাথে যোগাযোগ করে আমি কখনো শুনতে পাইনি যে বেফাক, হাইয়া বা এই ধরনের মাদার প্রতিষ্ঠানগুলো থেকে কোনো ধরনের অর্থ সহায়তা দেওয়া হয়েছে। তবে আমি একটা নোটিশ পেয়েছিলাম, বেফাক নোটিশ দিয়েছিল যে শহীদ যারা আহত
তারা যেন যোগাযোগ করে। আমি জানি না কোনো শহীদ পরিবার তাদের সাথে যোগাযোগ করেছে কিনা, বা তারা যেন যোগাযোগ করে, হ্যাঁ তারা যেন যোগাযোগ করে বা তাদের ঠিকানা যেন পৌঁছে দেয়, একটা অর্থ সহায়তা দিবে। এবং আমি যতটুকু জানি যে বেফাক থেকে সম্ভবত একটা সার্টেন অ্যামাউন্ট তাদের জন্য বরাদ্দ করা হয়েছিল, কিন্তু সেটা আদৌ তাদের কাছে পৌঁছাইছে কিনা। সরকারি প্রতিষ্ঠান বা জামাত ইসলামী তো টাকা দিছে, জামাত ইসলামী সবার আগে দিছে এবং তারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসছে। তো এটা ছিল তাদের প্রত্যেকে প্রায় 800 থেকে 1000 শহীদের পরিবারের বাড়িতে গিয়ে তারা তাদের অর্থ সাহায্য করে আসছে। আর আমাদের মাদ্রাসার ছাত্র যারা শহীদ হইলো তাদের জন্য বেফাক বললো যে আপনারা এসে যোগাযোগ করেন। তো জামাতে ইসলামী তাদের কোনো মাদার প্রতিষ্ঠান না হয়ে সারা দেশের মানুষের কাছে দিতে পারলো, আর আমাদের মাদ্রাসা যায় কি এটা মানে এখানে আপনি আলেম সমাজের যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, যে রাজনৈতিক এবং অরাজনৈতিক যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, মানে কখনো সে রাজনৈতিক এবং কখনো অরাজনৈতিক, এই যে তার যে ভিতরে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, এটার কারণে কখনো সে রাষ্ট্রীয় পর্যায়ে খুব বেশি প্রভাবিত হয়, আবার কখনো একদম পিছায় থাকে। এই যে আপনি বললেন যে জামাত ইসলাম সে ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে, সে তার রাজনৈতিক কর্মসূচির অংশ হিসাবে সে গিয়েছে, কিন্তু আপনাকে যখন বলা হবে যে বেফাক তাহলে এটা করবে না কেন, তখন বলবে বেফাক তো হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা তো কোনো রাজনৈতিক অর্থ সাহায্য করা, তো এটা অর্থ সাহায্য তার কাজ না। কিন্তু আবার দেখবেন যে অনেক ইসলামী রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের ভূমিকা থাকে, অনেক থাকে, তারা মিছিল করে, সমাবেশ করে। এবং এটা আপনি দেখবেন আগে এক সময় ছিল যে বেফাকের অর্থায়নও কিন্তু এই প্রচুর সমাবেশ হয়েছে। ফলে আমি মনে করি যে এখানে বেফাক হাইয়ার এক ধরনের প্রচ্ছন্ন ব্যর্থতা অবশ্যই আছে। হ্যাঁ, ব্যর্থতা আছে এই কারণে যে আপনি শুধু অর্থ সহায়তা করবেন বিষয়টা এমন নয়। দেখবেন শাপলা আন্দোলন যেটা হলো, সেই শাপলা আন্দোলনের শহীদ পরিবারের লিস্টগুলো পর্যন্ত বেফাক হাইয়া চাইলে করতে পারতো, এমনকি এটাকে সামাজিকরণ করতে পারতো অন্তত, যেহেতু এটা আমাদের আন্দোলন ছিল, আমাদের জাতীয় সংগ্রাম ছিল। ফলে আমরা এটা যদি আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত না করতে পারি, তাহলে এই যে শহীদ, তাদের তাকওয়া, তাদের বীরত্ব গাথা আমরা কোথায় শুনতে পাবো? আমাদের এই যে এগুলো লিগেসি, এগুলো আমাদের ধারাবাহিক সংগ্রাম, এই সংগ্রামের ইতিহাস যদি আমরা আত্মস্থ করতে না পারি, তাহলে আমরা চেতনা কোত্থেকে পাবো? আমরা তো চেতনা পাবো না। এই যে শহীদ ওসমান হাদি, তার চেতনা এখন সবাই মানে ধারণ করতেছে, এবং সেই বুকে ধারণ করে, কিন্তু শহীদ ওসমান হাদির মতো এরকম অনেক ওসমান হাদি নীরবে নিভৃতে ঝরে গেছে, আমরা সেগুলোকে ধারণ করতে পারিনি। আপনি শাপলা শহীদের একটা শহীদের নাম বলতে পারবেন না? তাহলে এটা মানে ব্যর্থতা কার? আমার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। তো এইখানে বেফাক হাইয়া চাইলে ওসমান হাদিকে বাঁচায় রাখলো কে? তার ইনকিলাব মঞ্চ, মানে সামহাও, তাই না? সে একটা প্রতিষ্ঠান করছিল, সেই প্রতিষ্ঠান থেকে জাবেরের মতো, জুমার মতো, ফাহিমের মতো ছেলে যারা আছে তারা এটাকে কন্টিনিউ করেছে, এবং সেই চেতনাটা, স্পিডটা সবার মনের মধ্যে ঢুকায় দেওয়ার ক্ষেত্রে তারা ইনফ্লুয়েন্স করছে, তারা এখনো পর্যন্ত সেই সংগ্রাম চালায় রাখছে। কিন্তু হেফাজত ইসলাম কি করেছে? মানে সংগ্রাম জিনিসটা তো এমন না যে আপনার উপর যখন মানে কাট আউট করে দিবে আপনি বলবেন যে আমার উপর কাট আউট হয়ে গেছে, আমি আর পারতেছি না, এটা তো সংগ্রাম না, আমি তো আর দায়িত্বে নাই। বাধা আসবে বলেই তো সংগ্রাম। সংগ্রাম তো মানে বাধাহীন, নিরবচ্ছিন্ন সংগ্রাম বা মসৃণ সংগ্রাম তো হয় না। সংগ্রাম মানে হলো যে আপনি একটা সব কিছুর উপেক্ষা করে আপনি একটা চেতনা ধারণ করে আপনি আগায় যাবেন। শাপলা আন্দোলনের পর অনেক কিছু হয়েছে এবং অনেকভাবেই অবদমন করা হয়েছে, কিন্তু এরপরেও আমরা সেই চেতনাকে সামাজিকরণ করতে ব্যর্থ হয়েছি। আচ্ছা, এই ঘটনার পরে, জুলাই বিপ্লবের পরে আপনি এনসিপিতে যোগ দিলেন, নাগরিক কমিটি, সেখান থেকে এনসিপিতে যোগ দিলেন। তো সেখানে আপনি কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন, তারপর আপনি আবার পদত্যাগ করলেন কেন? আসলে এখান তো আপনার সবচেয়ে বেশি সুযোগ ছিল জুলাইকে ধারণ করা এবং জুলাইকে সার্ভ করা। হ্যাঁ, এখানে অনেক বিষয় আছে। বিশেষ করে যখন আমি এনসিপির সাথে বিষয়টা যুক্ত হলাম যতটুকু, তার চেয়ে বেশি হলো আমাকে যুক্ত করা হয়েছে এই কারণে যে আমি একটা গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব রেখেছিলাম জুলাইয়ের মধ্যে। সেই জায়গা থেকে তারা আমাদেরকে যুক্ত করেছে। তো যুক্ত করে যখন যুক্ত করা হলো, আমরাও যুক্ত হলাম, এবং আমরা যখন দেখলাম যে আসলে এখানে একটা আউট অ্যান্ড আউট পলিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এবং আমরা ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না যে তারা মানে আমাদের কোন কাজে রাখছে, পলিসি মেকিং এ রাখছে, নাকি আমরা শুধুমাত্র রোল প্লে করে যাব, সাইনবোর্ড হিসেবে রোল প্লে করে যাব। মানে রোল প্লে করার বিষয়টা খুব এখানে প্রাসঙ্গিক, কারণ এখানে শুরুর দিকটা হয়েছিল এমন যে একটা ওহি আসবে,
একটা সামহাও একটা গোপন জায়গা থেকে কোনো মিটিং টিটিং করে তারা ওই যে বেগমপাড়া থেকে কোনো নোটিশ টোটিশ দিবে, তারপর সেটা পালন করার জন্য আমরা শুধুমাত্র লোকবল সার্ভ করে যাব। হ্যাঁ, তো আমাদের তো আসলে ওই লোকবলও নাই, এবং আমাদের ওই মানে এত মসৃণ না পথটা যে আমি কিছু লোক আইনা দিয়ে দিলাম, এবং এখানে অর্থ সংশ্লেষের ব্যাপারও আছে। তো নানান বিষয় নিয়ে মনে হলো যে এখানে আসলে আমার দিন শেষে মানে আমার মানে ফেমটাকে কাজে লাগিয়ে বা আমার এই অংশীদারিত্ব কাজে লাগিয়ে এখানে সামহাও অন্য একটা বিষয়ে বিল্ড করা হচ্ছে। এবং আমি দেখলাম যে তাদের যে পজিশন, এটা হলো সেন্ট্রিস্ট পজিশন, অর্থাৎ মধ্যমপন্থী পজিশন। আর এই মধ্যমপন্থী পজিশনের কারণে তারা একই সাথে বাম ঘরানার কিছু অ্যালাইন তারা নিয়েছে, আবার ডান ঘরানার অ্যালাইনমেন্টও তারা নিয়েছে। কিন্তু আমি দেখলাম যে এই দুই ধারার মধ্যে একটা স্পষ্ট ডিভাইডেশন আছে, যদিও মুখে কেউ কাউকে মানে আদারিং করছে না। হ্যাঁ, কিন্তু স্পষ্ট ডিভাইডেশন আছে। কীরকম? যে পলিসি মেকিং এর মধ্যে বাম ঘরানার লোকগুলো আছে। হ্যাঁ, বাম ঘরানার লোকগুলোই সামহাউ বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায় থেকে কথা বলে তারা পলিসি মেকিং করছে, এবং শুধু ডান ঘরানার এবং যেই এক শিবির বলেন, তারপর এই ডানপন্থী যেই সংগঠনগুলো থেকে যারা উঠে আসছে, তারা শুধুমাত্র রোল প্লে করে যাচ্ছে। এই যে ডিভাইডেশন যখন আমার সামনে স্পষ্ট হলো, তখন আমি মনে করছি যে আমাকে তাহলে শুধুমাত্র এই জায়গা থেকে আমাকে বিশ্লেষণ করলে হবে না, কারণ আমি এই জুলাইয়ের পরবর্তী থেকে আমি প্রত্যেকটা ধারাবাহিক কার্যক্রমের সাথে আমি জড়িত। যেমন ধরেন জুলাইয়ের পরে সরকার গঠন হলো, সেই সরকার গঠনের মধ্যেও আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ইনপুট দেওয়ার জন্য। হ্যাঁ, তারপর এই আবার সংবিধান সংস্কার নিয়ে যখন কমিশন হলো, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যে সেখানে আমার মতামতটা যেন প্রতিফলিত হয়। হ্যাঁ, আমার একটা মতামত থাকে, সেটা কতটুকু গ্রহণযোগ্য হলো কি হলো না, কিন্তু আমি চেয়েছি যে গণতান্ত্রিক অধিকারটা প্রতিষ্ঠা যেন হয়, আমার মতামত যেন থাকে সেখানে। কারণ মতামত, এই যে আমরা নিজেরাই অনেক সময় নিজেদের কাদারিং করে রাখছি মসজিদ মাদ্রাসায়। হ্যাঁ, আমি যদি মনে করি যে আমার মতামত কেন থাকবে না, এই যে এখন দেখেন এই যে আমার মতামত শুধু মসজিদ আর মাদ্রাসা বা হুজুর কেন্দ্রিকই থাকবে, এর বাইরে আমি রাষ্ট্রীয় কোনো মানে জেনারেল কোনো বিষয়ে আমি মতামত আমার গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, এবং আমরা যখন প্রথম একটা আত্মপ্রকাশ অনুষ্ঠান করলাম, সেখানেও আমরা প্রত্যেকটা কমিশনে একজন হলেও একটা আলেম প্রতিনিধি রাখার জন্য আমরা দাবি করেছিলাম। এরপর আমরা আরেকটা আন্দোলন করেছিলাম, সেটা হলো নারী কমিশন, গুরুত্বপূর্ণ কমিশন। তো নারী কমিশনের সংস্কার যখন আলাপ আসলো, তখন আমরা দেখলাম যে এখানে হিজাবি নারীর কোনো প্রতিনিধিত্বকারী কোনো মহিলা নেই, অথবা নেকাবধারী কোনো নারীর কোনো প্রতিনিধি নেই। আবার গ্রামীণ যে নারী শ্রমিক, একই সাথে শ্রমিক, একই সাথে গৃহিণী, একই সাথে আবার সাংসারিক নানান কাজে জড়িত, তার মনস্তত্ত্ব বোঝার জন্য কোনো প্রতিনিধি নেই। তো আমরা তখন প্রথম আমরা অ্যাপ্রোচ করলাম যে এই কমিশন, এই সংস্কার কমিশন এক পেশে, মানে এখানে সর্বধরনের নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। তো এরপরে আমরা একটা সবচেয়ে একটা ইয়ার মধ্যে দিয়ে গেছি, একটা মজার ব্যাপার হলো যে যখন বলা হলো যে ঠিক আছে আপনারা তাহলে একজন হিজাবি নারী দেন, তখন আমরা হিজাবি নারী খুঁজে পাই না দলের মধ্যে। হ্যাঁ, মানে তখন দলের মধ্যে না, মানে আমরা সাধারণ আলেম সমাজের কথা বলছি, যে যেহেতু এটার সাথে আমরা যুক্ত ছিলাম, এবং আমরা এটার সর্বপ্রথম নাগরিক পার্টি তো এই ব্যাপারে কোনো স্ট্যান্ডই নেয়নি, বরঞ্চ তারা মনে করছে যে তারা তো আসলে মানে সংস্কার যেটা হয়ে যাচ্ছিল তারা সেটাকে শুধুমাত্র প্যাট্রোনাইজ করে যাচ্ছিল, কিন্তু কোনো ইনপুট দেওয়ার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ আমি ভূমিকা দেখি নাই, বা থাকলেও ওই যে পলিসি মেকিং এর জায়গায় না থাকার কারণে আমি সেটা সম্পর্কে অবগত নই। কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করে গেছি প্রত্যেকটা জায়গায় যেন আমার ইনপুট থাকে, আমি ইনপুট দেওয়ার ক্ষেত্রে যেন আমি কোনো পিছুপা হইনি। কিন্তু ওই যে নারী সংস্কার কমিশনে যখন আমি হিজাবি নারীর যখন বলা হলো যে ঠিক আছে আপনি হিজাবি নারী দেন, তখন তো আমি আমার আলেম সমাজ শ্রেণী খুঁজে আমি হিজাবি নারী পাই না, মানে পাই না বলতে কি আগ্রহী পাই না যে এখানে কোন হিজাবি নারীকে দিব। আজকে আমি যখন আমার বউকে যদি দেই তাহলে বলবো যে তারা পারিবারিক প্রতিষ্ঠান খুলে বসছে। এই যে একটা মানে ফ্রেমিং এর যে চিত্র আমাদের মধ্যে, আমাদের কালচার আমাদেরকে ভাঙতে হবে। যে কালচার ইনসাফ নয়, যে কালচার ইনসাফের কথা বলে না, সেই কালচার আমরা শুধুমাত্র মানে কনজারভেটিভ রাজনীতি করার লক্ষ্যে সেটাকে রাখা আমি মনে করি না যে কোনো দরকার আছে। আচ্ছা, তো এই কারণে আপনি এনসিপি থেকে বের হয়ে আপ বাংলাদেশে গেলেন। হ্যাঁ, আপ বাংলাদেশ এটা মূলত একটা প্ল্যাটফর্ম, এটা কোনো মানে সরাসরি রাজনৈতিক দল না। আর দল না হওয়ার কারণে রাজনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে বা নির্বাচনমুখী কার্যক্রমের ক্ষেত্রে আমাদের এখনো পর্যন্ত কোনো আচ্ছা, এখানে আমি অন্যদিকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি একজন আলেম, যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষক, মুহাদ্দিস আপনি, তো সেখান থেকে আপনার তো উচিত ছিল যে আপনি একটা ইসলামী দলে যাবেন,
নিজের পক্ষে জামাত ইসলামে যাইতে পারেন, যারা ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে, খেলাফত প্রতিষ্ঠার কথা বলে, সেখানে আগে আপনি এনসিপিতে গেলেন, যাদের আসলে এই ধরনের কোনো উদ্দেশ্যই নাই ইসলাম প্রতিষ্ঠা করা, তাদের দেশপ্রেম জুলাইয়ের সেটা আছে, কিন্তু তো একজন আলেম হিসাবে এটা আসলে ঠিক নাকি, এটা উচিত হইল? মূলত আমি তো মানে দেখলাম, মানে আমার বয়স তো ধরেন 30+ হয়েছে। এই 30+ যে আমার অভিজ্ঞতা এবং আমি যে ইসলামী দলগুলোকে যেভাবে ওন করে এসেছি, তারা তো ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওই ধরনের গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখে নাই বা রাখতে পারে নাই। আচ্ছা, হ্যাঁ, কারণ আউট অ্যান্ড আউট এই পলিটিক্যাল মুভমেন্টগুলো সবসময় অন্যের রাজনীতিটা করে আসছে, তাদের নিজস্ব যে রাজনীতি সেটা করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। কারণ ওই যে বললাম, পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে পারে নাই, পার্ট টাইম পলিটিক্স করে গেছে, নানান ধরনের সীমাবদ্ধতা আছে। কিন্তু আমি চিন্তা করলাম যে মূলধারার সাথে যদি আমি থাকি, এবং আমার তো উদ্দেশ্য ইসলাম প্রতিষ্ঠা ছিল না, সত্যি কথা বলতে আমার ছিল যে আমি যে অংশগ্রহণে, যে জুলাই আন্দোলনে যে অংশগ্রহণ করেছি, এবং সেই জুলাই আন্দোলনের প্রেক্ষিতে যেই নতুন রাষ্ট্র সংস্কারের একটা সম্ভাবনা হাজির হয়েছে, সেটা সেই সম্ভাবনায় যেন আমার ভূমিকা থাকে, অংশীদারিত্ব থাকে। কিন্তু দেখলাম যে এই অংশীদারিত্বের ব্যাপারে এই ইসলামী দলগুলোর কোনো গুরুত্বপূর্ণ কোনো মানে ইয়া নাই। মানে তারা বলছে যে আমরা তো আছি, আমাদেরকে তো দেখবেন যে যখন গণভবন বলতেছে, বঙ্গভবনে ডাকা হলো, তখন কিন্তু হেফাজত ইসলামকে ডাকা হয়েছে। কারণ রাষ্ট্র খুব ভালোভাবেই জানে যে এখন যদি কোনো দলকে ডাকি, কোনো দলকে না ডাকি, এবং কে ফ্যাসিবাদ বিরোধিতা করছে এবং কে কে করে নাই, এই যে নিজেদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব এবং অন্তর্কোন্দল, এটা আবার ভাইসা উঠবে। ফলে হেফাজত ইসলামকে ডাকি, মানে কান টানলে যেমন মাথা আসে, অনুরূপভাবে হেফাজত ইসলাম ডাকলে মোটামুটি ওরা নিজেদের মধ্যে ইয়ে করে সবাই আসবে। দেখবেন ওখানে ইসলামী আন্দোলনকেও ডাকে নাই, ওখানে খেলাফত মসজিদকেও ডাকে নাই, বাংলাদেশ খেলাফত মসজিদকেও ডাকে নাই, বা অন্য কোনো সামহাও কোনো দলকেও ডাকে নাই, ডাকছে হেফাজত ইসলামকে। আপনি এখানে দেখেন অরাজনৈতিক একটা প্ল্যাটফর্মকে ডাকলো কি কারণে? একটা বঙ্গভবনে একটা দাওয়াতে, অথচ ওই ইয়াতে মানে ওই অনুষ্ঠানে সব রাজনৈতিক দলগুলো গেছে, কিন্তু সেখানে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্মকে কি করা হলো? ইনভাইট করা হলো। তো এইখানেই মূলত আমাদের মানে টু মাচ টু লিটল থিওরি একটা আছে, যে আপনি রাষ্ট্রের জন্য যখন অবদান রাখবেন, আপনার যে অবদানগুলো এগুলোকে একদম নাই করে ফেলা হবে। আচ্ছা, হ্যাঁ, আর যখন আপনি কোনো অপরাধ করবেন, তখন সেই অপরাধটাকে আলেম সমাজের অপরাধ হিসাবে, আলেম সমাজের কলঙ্ক হিসাবে উপস্থাপন করা হবে। এটা হলো টু মাচ টু লিটল থিওরি। মোটামুটি রাষ্ট্র আমাদেরকে সবসময় এই টু মাচ টু লিটল থিওরি দিয়েই সবসময় ফ্রেমিং করে। এখানে আমি অন্যদিকে একটু রাজনীতি থেকে আর একটু পার্শিয়াল রাজনীতিতে যাই। সেটা হচ্ছে যে আমাদের কওমি মাদ্রাসার বর্তমান যে অবস্থা, বর্তমান শিক্ষার্থী যারা, বা আমরা যখন পড়ে আসছি তখন আমাদের সামনে আমরা দেখছি যে আমাদের আসলে কোনো আইডল নাই, আইডল সংকট। আমাদের না রাজনৈতিক আইডল আছে, না সাহিত্যিক আইডল আছে, আমাদের না সাংস্কৃতিক আইডল আছে, এমনকি আমাদের লেখাপড়ার জন্য আমরা যদি কাউকে আইডল মানতে চাই, সেরকম আইডল আমাদের নাই। তো এই আইডল সংকটের কারণে ওই মাদ্রাসার মধ্যে যে মানে ছাত্ররা একটা উদ্দেশ্যহীন পড়াশোনা, বা যে পড়াশোনাটা মা বাবা দিছে, কইরা বের হও, একদিক দিয়ে যায় তুমি আরেক দিক দিয়ে বের হও। একটা ছেলে যারা নাকি স্কুল কলেজে পড়ে, তাদের একটা থাকে কি আমি ফার্স্ট হওয়ার পরে আমি ভালো রেজাল্ট করবো, ঢাকা ইউনিভার্সিটিতে করতে হবে, ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা ভালো রেজাল্ট করবো, তারপর বিসিএস দিব, তার একটা বড় থাকে। কিন্তু আমাদের মধ্যে সে হচ্ছে যে তুমি যাও, তোমাকে মা বাবা দিছে আখেরাতের সম্বল হিসাবে, তুমি কইরা আলেম হইয়া বের হও, ব্যাস। এখন এই ছেলে যাকে দিল, সে আসলে কোনো সমাজের জন্য আইডল হয় না, কারণ তার তো পারপাসই নেই, পারপাসই। তো আপনার কি মনে হয় যে এই যে আইডলনেস বা কোনো মানে এটা একজন কাউকে দেখা শিখা, যে কাউকে দেখে ইন্সপায়ার্ড হওয়া, এটা না থাকার কারণ কি আসলে? এটা না থাকার কারণ হলো যে আমার কাছে মনে হয় যে দীর্ঘ সময় যে আমাদের যে কওমি মাদ্রাসার যে পরিবেশ এবং কালচার, সেই কালচারটাই মূলত এমন যে আপনি কাকে আইডল মানবেন, আর আইডলের কাজটা হবে কি, আর সেই আইডল মানে শুধুমাত্র কাদেরকে প্রতিনিধিত্ব করবে, এই সব বিষয় এখানে খুব ভালোভাবে জড়িত থাকে। দেখেন, একজন যদি শিক্ষক, ধরেন সে শিক্ষক, সে ভালো পড়ায়, সে সবাইকে প্রতিনিধিত্ব করতে পারে না, সে সবাইকে সমানভাবে দেখতে পারে না। তো সে আইডল হওয়ার যোগ্য কিনা, তখন এই প্রশ্ন ওঠে, কারণ সে তো সবাইকে সমানভাবে গুরুত্ব দিচ্ছে না। বা আইডল হওয়ার জন্য যে সবাইকে ধারণ করার মতো ক্যাপাসিটি,
সেটা আমাদের এই মানে এই কালচারের মধ্যে আছে কিনা এটাও গুরুত্বপূর্ণ। তার মানে আপনি বলতেছেন যে কওমি মাদ্রাসার যে স্ট্রাকচার সেটাই আসলে মানে আইডল বানানোর ক্ষেত্রে ব্যর্থ। আইডল বানানোর ক্ষেত্রে ব্যর্থ আমি মনে করি, এবং আইডল হয়ে ওঠে না, বরং এখানে ইসলামের একটা যে নৈতিক যে একটা ভাবধারার একটা মানে মানুষ গড়ে ওঠার যে একটা মানে কালচার, এটাই শুধুমাত্র দেওয়া হয়। এবং এই কালচারটা সামহাউ সবসময় দেখবেন যে ওই একটা মুরব্বির দিকে ঝুঁকে থাকার একটা প্রবণতা থাকে। মুরব্বী মানে আকাবির। আকাবির একটা আকাবির প্রবণতা থাকে, একটা মুরব্বি ঝুঁকে থাকে, মানে সামহাউ দেখবেন যে আপনি ওই ঘুরে ফিরে ওই একই কথাই বারবার চর্বিত চর্বণ হচ্ছে, মানে সেখানে কোনো নতুনত্ব নাই, কোনো ইনপুট নাই। আচ্ছা, এই নতুনত্বের বিষয়টা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে কওমি মাদ্রাসার যে পড়াশোনা, হ্যাঁ হ্যাঁ, এই পড়াশোনাটা হচ্ছে তো উদ্ভাবনহীন একটা পড়াশোনা, ঠিক আছে না? এখানে আপনি নতুন কিছু তৈরি করতে পারবেন না। আপনার যে পড়াশোনা, কারণ এটা তো একদম স্টিল একটা পড়াশোনা, নড়াচড়ার কোনো উপায় নাই। আপনার যে সিলেবাস, এই সিলেবাসকে না আপনি এদিক নড়াইতে পারেন, ওদিক নড়াইতে পারেন, কোনো দিকে নড়াইতে পারবেন না, এবং আপনার কোনো এক্সট্রা কারিকুলাম নাই। হ্যাঁ, যেমন পড়াশোনার পাশাপাশি আপনি ছবি আঁকবেন, আপনি কবিতা লিখবেন, আপনি গজল গান গাইবেন, বা আপনি ওই প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করবেন, এই ধরনের কোনো কারিকুলাম আমাদের মাদ্রাসা শিক্ষার মধ্যে নাই। ফলে হয় কি যে আপনার যে স্টিল যে স্ট্রাকচার, আপনি ওইটাই শুধু পড়তে হয় বছরের পর বছর, মানে 150 বছর ধরে এইটাই পড়ে আসতেছেন। মাদ্রাসা থেকে কোনো ধরনের কোনো উদ্ভাবনাময় বা সৃষ্টিশীল সৃজনশীল কোনো কিছু না। তো এইটা কি একটা কারণ যে আসলে তার বহুমুখী? হ্যাঁ, এটাও একটা কারণ, এটা গুরুত্বপূর্ণ কারণ। কারণ আপনি দেখবেন যে আল্লামা ইকবাল বলছে তার একটা কথার মধ্যে যে এলেম তো ও হ্যায় जो असल के साथ आपको जोड़े হ্যাঁ और जमाने के साथ भी আহাক भी করে। হ্যাঁ মানে আপনাকে জমানার সাথে তাল মিলিয়ে চলতে হবে, সামঞ্জস্য রেখেও কথা বলতে হবে, এবং আপনার এই সামঞ্জস্য যেন আপনার আসলের সাথে, আপনার আদি এবং আসল সত্তার সাথে যেন জুড়ে থাকে। তো আমরা সেই ইলেমটা আমরা কতটুকু দিতে পারছি এবং কতটুকু আমরা উদ্ভাবন করতে পারছি, এবং শুধুমাত্র নতুনত্ব শুনেই যে একটা বিদাতমুখী একটা পরিকল্পনা যে নতুন মানেই তো হলো বিদাত, হ্যাঁ, এই জায়গাটা আমাদের ভাঙতে হবে। মানে নতুন মানেই কিন্তু বিদাত নয়। মানে আচ্ছা। নতুনটার সাথে যদি আপনার পুরাতনের সাথে যদি সাংঘর্ষিক হয় তখন সেটা বিদাত। কিন্তু বিদাতটা আপনি যদি নতুন কিছু উদ্ভাবনই না করতে পারেন, যদি আপনি আপনার শিক্ষা দ্বারা জমানার মানুষকে প্রতিনিধিত্ব করতে না পারেন, তাহলে সেই শিক্ষা তো আসলে কার্যত অপরিপূর্ণ। এখন এখানে প্রশ্ন, সেটা হচ্ছে আমি আবার ওই রাজনীতির প্রসঙ্গে ফিরে আসি একটু। এটা হলো যে স্ট্রাকচার এখন আছে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং মাদ্রাসার যে স্ট্রাকচার, আপনি যদি চান বা আপনি যদি ইচ্ছা করেন যে আমি এই স্ট্রাকচার ভাঙিয়ে নতুন একটা স্ট্রাকচার গড়বো এবং তাদেরকে আমি আরো ডেভেলপ করার চিন্তা করব, তো সেই হিসাবে আপনি কি মনে করেন যে তাহলে কি নেওয়া দরকার, কোন উদ্যোগটা নেওয়া দরকার? মাদ্রাসার সিলেবাস পরিবর্তন করা দরকার, মাদ্রাসার আবাসন ব্যবস্থা পরিবর্তন করা দরকার, নাকি তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা পরিবর্তনের জন্য আলাদা একটা রাজনৈতিক দল খোলা দরকার? মানে এখানে কোন জিনিসটা আসলে এখানে পরিবর্তন? কওমি মাদ্রাসার পরিবর্তন তো মানে এইভাবে বলা যায় না যে একটা পরিবর্তন হলে অটোমেটিক সবগুলো পরিবর্তন হয়ে যাবে, এরকম কোনো বিষয় না। বরং এখানে যে পরিবর্তনটা দরকার সেটা হলো আমাদের ওই চিন্তা চেতনার মধ্যে পরিবর্তনটা দরকার সবার আগে, যে আমরা এই জিনিসটা করতে চাই কিনা। তার মানে এটা বুদ্ধিবৃত্তিক এবং রাজনৈতিক একটা বিষয়, একটা মানে সংশ্লেষ আছে। কারণ আমি প্রথমত আমাকে ওই জায়গাটা স্থির করতে হবে যে আমি এই আমাদের শিক্ষার্থীদেরকে রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে চাই কিনা, এবং তারা জমানার প্রত্যেকটা জায়গায় যেন সেট হইতে পারে সেই ধরনের ক্যাপাসিটি হিসেবে তাদেরকে আমি যোগ্য মানুষ হিসেবে তৈরি করতে চাই কিনা। যদি চাই তাহলে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো সিলেবাস পরিবর্তন করেও হইতে পারে, আবার কিছু ক্ষেত্রে সিলেবাস পরিবর্তন না করেও, কারণ আপনি দেখবেন যে এই সিলেবাস দিয়েও তো বড় বড় মনীষী তৈরি হয়েছে। এই সিলেবাস আমাদের মতো মনীষী তৈরি হয়েছে, হ্যাঁ আমাদের মতো মনীষী তৈরি হয়েছে, আপনার মতো মনীষী তৈরি হয়েছে। ফলে এখানে এই সিলেবাসের একদম নিরঙ্কুশ দোষ দেওয়া যাবে না। হ্যাঁ, এই দোষ না দিয়েও এই সিলেবাস থেকে এবং এটার সাথে আরো কিছু সংযোজন করে এবং তাদের চিন্তা চেতনার মধ্যে, কারণ এই সিলেবাসটা হলো এমন একটা সিলেবাস যে আপনাকে একটা নির্দিষ্ট চেতনা দিয়ে দেওয়া হলো, আপনি এই চেতনা দিয়ে আপনি যে কোনো কিছু গেলেন না কেন আপনার ওই বদহজমটা আর হবে না। এটা হলো এমন সিলেবাস, কিন্তু আমরা বানাই ফেলছি যে এইটাই শুধু খাইতে হবে, অন্য কিছু খাওয়া যাবে না। আচ্ছা, নতুন একটা রাজনৈতিক দল হইতেছে দেখলাম আমরা, জনযাত্রা নামে। এই জনযাত্রা রাজনৈতিক দলের মধ্যে পত্রিকায় যে ফটো কার্ড আছে সেখানে দেখলাম দুইজন
কওমি মাদ্রাসার ছাত্র সেখানে আছে। কওমি মাদ্রাসার ছাত্র বলতে যে কওমি মাদ্রাসা থেকে পাশ করা 2জন ছাত্র যারা পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সেখানে আছে। তুহিন খান, মাওলানা তুহিন খান এবং মাওলানা হুজাইফা আল মামদু এরা আছে। এখন আমার প্রশ্ন যেটা, এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি একটু খেয়াল করে যাও দিয়ে নাম শুনলেন। এটা হচ্ছে যে 24 পরবর্তী সময়ে কওমি মাদ্রাসা যে ছাত্র, কওমি মাদ্রাসার যে শিক্ষার্থী, তাদেরকে রাজনৈতিকভাবে বা তাদের যে রাজনৈতিক বোঝাপড়া ছিল আগে, সেইটার প্রতিফলন হিসেবে কি আজকে এনসিপিতে আপনি ছিলেন, আশরাফ মাহাদি আছে, এখন লুৎফর আছে, বা তুহিন খানও একসময় ছিল, আরও কওমি মাদ্রাসার আরও কি ছিল। তো নতুন যে কোনো বন্দোবস্তে, নতুন যে কোনো রাজনৈতিক দলের মধ্যে এখন কওমি মাদ্রাসার ছাত্রদের একটা অংশগ্রহণ থাকছে, হ্যাঁ, বা তাদের একটা অংশ থাকছে। তার মানে কি যে তাদের রাজনীতিতে, তাদের যে কোনো রাজনীতি, সেটা বাম রাজনীতি হোক, মধ্যমপন্থী হোক এবং ডানপন্থী হোক, যে কোনো রাজনীতিতে তাদের উপস্থিতি আবশ্যিক হয়ে পড়ছে। তো এটাই কি আসলে বাস্তবতা, নাকি এটা অন্য কোনো কিছু ইঙ্গিত করে? না, এটা হলো ধরেন বিষয়টা হলো একটা রাজনৈতিক যখন ফরমেশন করা হয় তখন স্বাভাবিকভাবেই মানে রাজনৈতিক দল কি চায় তার একটা ফরমেশন, আর ফরমেশন যখন করে তখন স্বাভাবিকভাবে সেখানে তারা কিছু ক্রাইটেরিয়া ভাগ করে যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একজন নিতে হবে, তারপর আপনার কওমি মাদ্রাসা থেকে একজন নিতে হবে, আবার চাকমা ঘরানার কিছু লোক থাকতে হবে, উপজাতি, হ্যাঁ উপজাতি ঘরানা থাকতে হবে, পাহাড়ি থাকতে হবে, নাস্তিক থাকতে হবে, আবার কিছু হয়তো নাস্তিকও থাকতে পারে। মানে এই ধরনের ক্রাইটেরিয়া তারা ভাগ করে, তার আদর্শের উপর, তার মানে গাঠনিক প্রক্রিয়ার উপর একটা ক্রাইটেরিয়া ঠিক করে, এবং সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে তারা লোক কি করে নিয়োগ দেয়। হ্যাঁ, তো ওই ভিত্তিতে হইতে পারে যে আলেমদের প্রয়োজন পড়ছে, কারণ মানে এখন তো রাজনীতি করার চাইতে রাজনীতি দেখানো উদ্দেশ্য হয়ে যায় বেশি। আচ্ছা, হ্যাঁ, রাজনীতি করছে না, বরং রাজনীতি দেখানো হচ্ছে, শো অফ। হ্যাঁ, শো অফ করা হচ্ছে যে রাজনীতি করলাম আমরা সেখানে সব ধরনের লোক আছে, সব ধরনের প্রতিনিধিত্ব আছে, কিন্তু বাস্তবিক পক্ষে তারা রাজনৈতিক হয়ে উঠছে কিনা, বা জনমানুষের কল্যাণকামিতা তাদের মধ্যে আছে কিনা। জনগণের কল্যাণকামিতাহীন রাজনীতি, এটা রাজনীতির কোনো অনুষঙ্গই না, এটা আমি রাজনীতি মনে করি না। আচ্ছা, এখানে আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। লাস্ট যে প্রশ্ন, আপনি কওমি মাদ্রাসায় পড়ছেন, কওমি মাদ্রাসার শিক্ষক, আপনি কওমি মাদ্রাসা নিয়েই আপনার মোটামুটি জীবন। তো আপনি কি মনে করেন যে যদি এই কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং কওমি মাদ্রাসার স্ট্রাকচার, কওমি ধারা, এটাকে আরও সমাজের কাছে আরও অ্যাকসেপ্টেন্স, রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে, সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের অংশগ্রহণ বাড়ানো, তো এইসব ক্ষেত্রে যদি নতুন কোনো বন্দোবস্ত কওমি মাদ্রাসার ভিতর থেকেই উঠে আসে, নতুন কোনো রাজনৈতিক দল, নতুন কোনো চিন্তা উঠে আসে, তাহলে সেটা ক্লিক করবে? অবশ্যই ক্লিক করবে। এবং আমি সামহাউ চিন্তা করি যে আমি এই ধরনের ক্লিকেবল কিছু তৈরি করি। আপনার নিজের ইচ্ছা আছে? আমার নিজের ইচ্ছা আছে। তো আমার যখন ইচ্ছা থাকে তখন স্বাভাবিকভাবেই আমার ওই ধরনের মানুষের সাথে উঠা বসা আছে যারা এই ধরনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে, এবং তারা চায় সামহাউ তাদের যেই ভোকাল যে ভয়েস সেটা যেন মূল ধারায় উঠে আসে। দেখবেন যে দেখেন কওমি মাদ্রাসার নানান সংকট আছে, নানান মানবাধিকার ভায়োলেন্সের ঘটনা আছে। আচ্ছা, হ্যাঁ, তো এগুলোর ক্ষেত্রে কোনো ভয়েস রাইজ করার মতো গোষ্ঠী কেন ওঠে না? কারণ তারা সামহাউ কোনো একটা চেইন অফ কমান্ড ফলো করে, আর চেইন অফ কমান্ড থেকে যখন এই বিষয়ে কোনো চুপচাপ, তখন ভয়েসটা রাইজ হইলেও সেটা মানে আওয়াজটা পৌঁছায় না, ঠিক মতো পৌঁছায় না। তো এইখানে যখন আপনি এই আওয়াজটা পৌঁছানোর জন্য একটা মানে ক্লিকেবল, একটা ইনসাফ ভিত্তিক একটা পলিসি নিয়ে মানে করবেন, তখন আশা করি এটা ক্লিক করবে এবং এটা টিকাটো করবে। আপনি দেখবেন যে এই যে কওমি মাদ্রাসার শিক্ষা সনদ, হ্যাঁ, শিক্ষা সনদটা মানে কেন এটা এতদিন পর্যন্ত কেন এখনো পর্যন্ত এটা বাস্তবায়ন হইলো না? কেন এটা শুধুমাত্র মানে দেখানো হইলো যে বাস্তবায়ন হয়েছে বা এটা ঠিকঠাক আছে, এবং এই ঠিকঠাকের মধ্য দিয়ে কারা কারা রাজনৈতিকভাবে সুবিধা গ্রহণ করলো, এবং বাস্তবিক পক্ষে আসলে শুধুমাত্র রাজনৈতিক সুবিধা গ্রহণই হয়েছে, কিন্তু যেই রাজনীতির উপর ভিত্তি করে এই জিনিসটা হইলো তাদের কোনো মানবিক পরিবর্তন হইলো না, তাদের কোনো রাষ্ট্রীয় কোনো পরিবর্তন হইলো না, মানে এই সনদের কোনো আসলে ফায়দাই হইলো না। তার মানে বোঝা গেল যে এখানে যারা আসলে রাজনীতির সাথে সরাসরি ডিল করে তারা দেখবেন বেফাক হাইয়ার মধ্যে না থাকলেও, সরাসরি পদধারী লোক না থাকলেও তাদের অ্যালাইনমেন্টগুলো তো আছে।
বিভাগ হাইয়ার মূল জায়গায় তাদের অ্যালাইনমেন্ট আছে, তারা এটা নিয়ন্ত্রণ করে তারা, এবং তারাই অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করে, এবং তারা সামহাউ মানে চায় যে এই জনগোষ্ঠীটা রাজনৈতিকভাবে যত অসচেতন হয়ে থাকবে তত আমরা জনগোষ্ঠী বলতে মানে মানে কওমি জনগোষ্ঠী ছাত্ররা। এক্স্যাক্টলি। আচ্ছা, তার মানে আপনি মোটামুটি প্রিপারেশন নিতেছেন? আমি প্রিপারেশন মানে মানসিকভাবে তো আমি অনেক আগে থেকেই প্রিপেয়ার্ড, শারীরিকভাবে এবং দৈহিকভাবে এবং এটা সাংগঠনিকভাবে আমার দীর্ঘ সময়ের একটা হলো যে আমি চাই যে একটা ভয়েস উঠুক, আর এই ভয়েসটা আশা করি এই কওমি চিন্তা চেতনাকে আরো আরো 10-12 বছর আগায় দিবে। তাহলে সামনে আমরা একটা নতুন রাজনৈতিক দল কি দেখতে পারবো? রাজনৈতিক দল হবে কি রাজনৈতিক দল হবে না সেটা ভিন্ন প্রসঙ্গ, কারণ সেটা তো এখন ক্লিয়ার কাট বলা যায় না। তবে এই এতটুকু বলা যায় যেটা ইনসাফ ভিত্তিক আওয়াজ আমরা ক্রিয়েট করব, আর সেই আওয়াজটা যদি আউট অ্যান্ড আউট পলিটিক্যালও হয়, সেটাও মানে কওমি এবং নাগরিক জনগোষ্ঠীর সবার প্রতিনিধিত্ব করবে। বিশেষ করে কওমি মাদ্রাসার দেখবেন যে আলিয়া মাদ্রাসা থেকে কিন্তু এখন আলেম তৈরি হচ্ছে না। আপনি 20 বছর আগে 2-1 জন আলেম পাওয়া যেত আলিয়া মাদ্রাসা থেকে, কিন্তু 20 বছরের এই মানে লেটেস্ট 20 বছরের যে আপনার পরিক্রমা, সেই পরিক্রমায় আপনি কোনো আলেম পাবেন না। আচ্ছা, হ্যাঁ, আলেম না পাওয়ার প্রেক্ষাপটটা হলো যে ইন্টার বা কোনো রকম ফাজিল পরীক্ষা দিয়ে তারা আস্তে আস্তে কলেজ ইউনিভার্সিটি বা যেখানে তাদের আরো অর্থনৈতিক সংশ্লেষ আছে সেদিকে তারা মুভ নিয়ে নেয়। ফলে সেখান থেকে পুরোদস্তুর আলেমানা চরিত্রের যেই আমরা যেটা কল্পনা করি সেটা আমরা পাই না। ঠিক এর বিপরীতটা যখন আপনি দেখেন কওমি মাদ্রাসায় এই ধরনের পারসেপশন দীর্ঘ সময় ধরে আছে যে যদি কওমি মাদ্রাসায় এই শিক্ষা সনদ বাস্তবায়ন করে দেওয়া হয় তাহলে সামহাও এখান থেকেও আলেম তৈরি হবে না, কারণ আমাদের সামনে এক্সিস্টিং একটা উদাহরণ আছে। কিন্তু এই উদাহরণটা মানে কেন হয় নাই? সেই উদাহরণটা হয়নি এই কারণে, মানে একটা ভুল উদাহরণ। হ্যাঁ, মানে ভুল উদাহরণ না, ঠিক মানে উদাহরণটা ঠিক আছে, কিন্তু এইটা মানে আমরা এটা দেখে আমরা কেন শিক্ষা নিয়ে নিই? হ্যাঁ, মানে এটা তো সরকারি হয়ে গেছে পুরোপুরি। সরকারের সাথে মানে দেওবন্দের চেতনা হলো যে সরকারের সাথে আলেমদের ডিস্টেন্সও থাকবে হলো মূলত পলিটিক্যাল অপোনেন্ট হিসেবে না, যে সরকার একটা ফরমেশন করছে আপনি সরকারের সাথে দূরত্ব রাখবেন পলিটিক্যাল অপোনেন্ট হিসেবে, এটা দেওবন্দের চেতনা না। দেওবন্দের চেতনা হলো যে সরকারের সাথে আপনার ডিস্টেন্স থাকবে মোরাল ডিস্টেন্স, নৈতিক ডিস্টেন্স। আপনি নৈতিকভাবে স্বায়ত্ত শাসন আপনার যদি ঠিক থাকে তাহলে সরকারের যে কোনো সুবিধা আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু মোরালিটি যদি আপনার হারায় যায় তাহলে আপনি শরিয়া আইন করেন আর যে কোনো প্রচলিত আইনই করেন, আপনি তো মানুষ হিসেবে গ্রহণযোগ্য নন। ফলে এইখানে আমাদের মোরাল ডিস্টেন্সটা মানে ক্লিয়ার না, যে আমরা মোরাল ডিস্টেন্সটা কীভাবে তৈরি করবো। মোরাল ডিস্টেন্সের জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো আমাদের ইলমের স্বাধীনতা, আমাদের তাকওয়ার স্বাধীনতা, আমাদের মানে আত্মনিয়ন্ত্রিত স্বায়ত্ত শাসন। কিন্তু সেই জিনিসগুলো আমরা আজ পর্যন্ত তৈরি করতে পারিনি। আমরা রাষ্ট্রের উপর নৈতিক প্রভাব সৃষ্টি করার মতো কোনো জনবল তৈরি করতে পারিনি কখনো। কিন্তু আমাদের এই বিষয়গুলোকে দেখিয়ে সামহাউ কেউ রাজনৈতিকভাবে সুবিধাগ্রস্ত হয়েছে, বিভিন্ন ফায়দা হয়েছে, এবং দীর্ঘ সময় মানে তাদের কথা আমরা দ্বারা প্রভাবিতও হয়েছি। কিন্তু এই যে মানে মধ্যমপন্থী যে একটা রাজনৈতিক, যেমন সাধারণ আলেম সমাজ গড়ে ওঠার পেছনে আমরা কেন সাধারণ শব্দটা ব্যবহার করলাম? আমাদের সাধারণ ব্যবহার করার পিছনে একটা কারণ হলো যে এখানে যেন সাধারণ মানুষও ইনক্লুড থাকতে পারে, মানে সাধারণ একদম মানে সে তার কোনো হারানোর কিছু নাই, তার কোনো সাম্রাজ্য নাই, এই ধরনের সাধারণ মানুষদেরকে আবার একটা হাদিসের আলোকে আমরা মূলত ইন্ডিকেট করছি যে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। অর্থাৎ এখানে 4টা ক্যাটাগরি আছে, যে তুমি হয়তো আলেম হয়ে যাও, অথবা আলেমের সাহায্যকারী হও, আলেমকে ভালোবাসো, আলেমের সহায়তাকারী হও। এই সব ধরনের মানুষকে নিয়ে আমরা সাধারণ আলেম, মানে এখানে আপনি সাধারণ নাগরিকত্বকেও যেমন আমরা বোঝাই যারা আলেম এবং নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। কারণ নৈতিক নেতৃত্ব এটা প্রত্যেকটা রাজনৈতিক ফিলোসফিতে আছে। আপনি বিএনপির মধ্যে দেখবেন যে নৈতিক নেতৃত্ব তারা চায়, আপনি দেখবেন জামাত ইসলামের মধ্যেও তারা নৈতিক নেতৃত্ব চায়। কিন্তু আপনি সামহাউ বিএনপির মধ্যে গেলেন, কিন্তু আপনাকে দেখাবে ওই আলেম হিসাবে। আরে ভাই, আপনি তো বললেন নৈতিক নেতৃত্ব চান, তাহলে আপনি কেন আলেমকে নৈতিকভাবে দেখতেছেন না? তখন আপনাকে আলেম হিসেবে দেখা হবে। আলেম হিসেবে দেখে আপনাকে ওই 2-4টা সিটের মধ্যে আপনাকে সন্তুষ্ট রাখা হবে। আচ্ছা, ঠিক আছে রিদওয়ান ভাই, কথা হইলো আজকে, অনেক কথা হইলো, কথা হবে, আমাদের ডিউরেশনও অনেক হয়ে গেছে, তো আপনার সাথে কথা বললে ভালো লাগলো। আপনার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক যে অভিলাষ
সেটা আল্লাহ কবুল করুক। যাই হোক, এই মুহূর্তে যারা এই পডকাস্টটি শুনছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আগামী বাংলাদেশে চারটা ফিলোসফির উপর মূলত রাজনৈতিক মানে চিন্তা চেতনা দাঁড়ায় থাকতে হবে। একটা হলো বাংলাদেশপন্থী চিন্তা চেতনা থাকতে হবে, যারা নিরেট বাংলাদেশের জনগণের জন্য, জনগণের কল্যাণকামিতা নিশ্চিত করে রাষ্ট্রের জন্য দেশপ্রেমের জায়গা থেকে তারা কাজ করবে, বাংলাদেশপন্থী। আরেকটা হলো মূল্যবোধ ও ইসলাম ইনসাফ ভিত্তিক সামাজিক মূল্যবোধ এবং ইনসাফ, এই জিনিসটাকে প্রতিষ্ঠা করতে যেই ধরনের এলিমেন্টগুলো সমাজে প্রচলিত আছে সেগুলোকে আস্তে আস্তে ধাপে ধাপে সংশোধনের মধ্য দিয়ে আপনার ইজালাতুল বাতিল ওয়া ইকামাতুল হক এই কনসেপ্টটাকে সামনে রেখে আমরা চালিয়ে যেতে চাই। আর সাম্রাজ্যবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী, তারপর আপনার আগ্রাসন বিরোধী কালচারালি যত এলিমেন্টগুলো আছে যেগুলো দীর্ঘ সময় ধরে আলেম এবং নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় তারা প্রতিবন্ধক সৃষ্টি করে এবং আলেমকে আলেম হিসাবে সমাজ থেকে নাই করে দেওয়ার চিন্তা ভাবনা করতে চায়, আমরা সেই পথকে ভেঙে দিতে চাই। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, গরিবের পডকাস্টে আসার জন্য এবং আপনি নিজেকে গরিব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। অবশ্যই ধন্যবাদ। আমরা দুনিয়া কান ডাকা করি। আল্লাহ হাফেজ সবাই, দেখবেন, ভালো থাকবেন এবং গরিবের পডকাস্টের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।